পোলারিটি বলতে আমরা বুঝি কি নেগেটিভ পজিটিভ। কোন কিছু পোলারিটি আছে কি নাই এর আগে শিওর না। যেমন এই তারটা যদি আমি এই তারটার এক ফেজ ধরি, এটা নেগেটিভ কি আর পজিটিভ? নন পোলার। এটা কি পোলারিটি না, নেগেটিভ কি পজিটিভ কি? তারের আবার নেগেটিভ আর পজিটিভ, এটা হলো পোলারিটি নাই বা নো পোলার বলে, অথবা পোলারিটি নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি পোলারিটি থাকে, যেমন ব্যাটারি আমাদের কি নেগেটিভ পজিটিভ আছে, কোথায় আছে আমি জানি না, তবে আছে। ঠিক আছে, যখন থাকে এবং ফিক্স করা থাকে তাহলে আমরা বলি পোলারাইজ। যেমন এটা আছে এবং এটা ফিক্স করা, নিচেরটা মাইনাস ওটা প্লাস, এটা কি তাহলে পোলারাইজ। আর যেটা আছে কিন্তু জানি না কোনটা প্লাস কোনটা মাইনাস, সেটা কি বলবেন? পোলারাইজ। যেমন এসি, এটা আছে কিন্তু এটা আমি জানি না কোনটা প্লাস আর কোনটা মাইনাস। ব্যাপারটা বুঝতেছেন? তাহলে আজকে থেকে কিছু ব্যাপার শিওর হয়ে যায়। প্রথম দেখেন পোলারিটি নাই কারটা, পোলারিটি নো পোলারিটি। এক নম্বর আছে আমাদের রেজিস্টারে কোনো পোলারিটি নাই। দুই নম্বর আছে আমাদের কয়েলের কোনো কি পোলারিটি নাই। কয়েলের এটা তো পোলারিটি নট কয়েলের প্রশ্ন আসে না, কিন্তু তার পোলারিটি নাই। এবার বুঝতেছেন? এখন এই পাশে এসে পড়ি, যে সব কম্পোনেন্টের পোলারিটি আছে তাহলে আমি পোলারিটি ইয়েস দেই। ইয়েস পোলারিটির মধ্যে প্রথমে করা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। দুই নম্বর বলবেন কি? ডায়োড। তিন নম্বর বলবেন কি? ট্রানজিস্টর। এতটুকু ক্লিয়ার? 4 নম্বর বলতে পারেন আপনি 5 নম্বর আপনি দিতে পারেন ব্যাটারি। এখন যেগুলোর পোলারিটি নাই ওগুলাকে আপনার ফরওয়ার্ড বাইস রিভার্স বায়াস না। যেগুলো পোলারিটি নাই এটা মাপার কোনো ফরওয়ার্ড বাইস রিভার্স বায়াস না। বুঝছেন? তাহলে মিটারকে আমি ধরেন এটা কয় যেটা আমি বলতে কোনো পোলারিটি নাই, তাহলে আপনি মিটার এইভাবে ধরবেন আর এইভাবে ধরবেন, একই ব্যাপারটা। বুঝছেন? বা যেগুলো পোলারিটি আছে আমি বলতেছি এগুলো কিন্তু একই না। মাথার ক্লিয়ার? এতটুকু কথা ক্লিয়ার? তাহলে যেগুলো পোলারিটি থাকে আমাদের ওগুলো আমি ফরওয়ার্ড রিভার্স ঘোরাঘুরি করে প্রবলেম আছে, আমার ভ্যালু চেঞ্জ হবে। আর যেটা পোলারিটি নাই ওটা ফরওয়ার্ড কি আর রিভার্স কি দুই ভাবে ভ্যালু চেঞ্জ। ব্যাপারটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমার কথা? একটু কথা তাহলে শুধু দুইটা কম্পোনেন্ট কিন্তু আমাদের পোলারিটি নাই, আপনি মনে রাখতে পারবেন না? রেজিস্টর আর কয়েল। ঠিক আছে, তাহলে আমরা কেটে দেই। তাহলে আমরা মাপার ক্ষেত্রে আসি। এখন মাপার ক্ষেত্রে অনেকটা আপনি বুঝবেন কারণ আমি এইভাবে মাপতেছি ওইভাবে মাপতেছি। ঠিক আছে, এটা জি একটা আমি দেখি না কম্পিউটারের কারণে, জি একটা চাপা এই পাশে না আমাদের সিটি মোডে বিগ মোড এবং লো হোম মোড কম্পিউটিভ টেস্ট। এই টেস্টটাকে লো হোম মোড বা কম্পিউটিভ টেস্ট বলে, যেখানে উপরে দিকে এরকম স্পিকারের চিহ্ন মতো আছে, নেটওয়ার্কের মতো, আর এই পাশে ওম চিহ্ন দেওয়া বা ওমেগা সাইন দেওয়া। ঠিক আছে, এটাকে কি মোড বলবেন? কন্টিনিউটি টেস্ট বা লো হোম মোড। ঠিক আছে, এর সর্বোচ্চ রেঞ্জ কত? 50 ওহমের পরে যদি কোনো কিছু পাওয়া হয় তখন কি আসবে? এই ওয়েলের মানে কি? ওভার ভোল্টেজ। ঠিক আছে, আর যদি কিছু না ধরেন এই ওয়েলের মানে কি? ওপেন লুপ ওপেন সার্কিট। ঠিক আছে, ওকে গুড। তাহলে আপনি যখন একটা ক্যাপাসিটর মেজারমেন্টের ক্ষেত্রে আসতেছেন কন্টিনিউটি টেস্টে নিয়ম কি? ক্যাপাসিটর দুই টার্মিনালে একসাথে ধরবেন, কোনো বিট দেবে না অথবা একটা বিট দিয়ে থেমে যাবে, কোনো বিট দেবে না অথবা একটা বিট দিয়ে থেমে যাবে। আপনি যদি এইভাবে না ধরে এইভাবে ধরেন সেম, কোনো বিট দেবে না অথবা একটা বিট দিয়ে থেমে যাবে। এবং মিটারে কি লেখা আছে দেখেন তো?
পারবেন না এটা মনে রাখতে? জি স্যার। তাহলে এই ক্যাপাসিটর কেন এই ক্যাপাসিটর মাপবে কিভাবে, এটা মাপবে কিভাবে, ব্যাপারটা বুঝতেছেন? মিটারের কি ওয়েলচারের কিছু দেখাইতেছে না স্যার। তাহলে ইনিশিয়ালি আপনি বলবেন এই ক্যাপাসিটর ভালো অথবা এই ক্যাপাসিটর রিলেটেড সার্কিট ভালো। এই কথাটা কেন বলতেছি? ক্যাপাসিটর রিলেটেড সার্কিট বলতে কি বোঝায়? আমার কথা বুঝেন, এই ক্যাপাসিটর যে সার্কিটে ডিফালাই রাখছে এর সাথে কোনো ওয়্যারিং করা নাই, এর সাথে কি সিপিইউ তে লাইন থাকতে পারে না, বা আইসি এর সাথে লাইন থাকতে পারে না। থাকতে পারে। তাহলে এটাই বললাম যে যদি আপনার একটা খারাপই দেখে তো তার মানে এটাই যে খারাপ এমন কোনো ডিক্লেয়ার নাই, এটার সাথে ওয়্যারিং যা যা লাইন আছে যে কোনো কিছু খারাপ হবে। সাউন্ড ভালো। ঠিক আছে, আমি বলছি এই ক্যাপাসিটর যদি খারাপ দেখাই তো আমাকে দ্যাট ডাজন্ট মিন দিস ক্যাপাসিটর ইজ ড্যামেজ। এমন হইতে পারে ক্যাপাসিটরের সাথে এই আইসির সাথে লাইন আছে, আইসি খারাপ হতে পারে, এটা বলছি। এজন্য উত্তরটা এটাই বলি যে ক্যাপাসিটর খারাপ দেখালে ক্যাপাসিটর খারাপ অথবা ক্যাপাসিটর রিলেটেড বা সম্পর্কিত সার্কিট খারাপ। কথা বুঝতেছেন এই কথাটা? এই কথাটা কি না বুঝেন এখনই শেষ করেন যে স্যার এই কথাটা মানে আমি বুঝি না। সবাই বুঝছেন তাইলে? বুঝেই নেন, বুঝেই নেন। আমি ক্যাপাসিটরটা মাপতেছিলাম, ধরেন দিস ওয়ান, এটা কি এই আইসির মধ্যে লাইন থাকতে পারে না? এই ক্যাপাসিটরটা কি এসিতে থাকতে পারে না? থাকতেই তো পারে, তাই না? আমি তো বোর্ডটা দেখতেছি না, বোর্ড ভালো করে দেখলে দেখতেই পারে আসলে লাইনটা লাইন গেছে। তো আপনার যদি এই ক্যাপাসিটরটা আমি মেপে দেখতেছি খারাপ, এটা মানে কি ক্যাপাসিটরটাই খারাপ না। আমি বলছি আইসি তো খারাপ হতে পারে, এই এটা খারাপ দেখাইতেছে, কারণ লাইনটা তো এখান থেকে আসছে অথবা এখান থেকে আসছে। এটাই বলতেছে ক্যাপাসিটর খারাপ অথবা ক্যাপাসিটর সম্পর্কিত সার্কিট খারাপ। অ্যাজিউম এখন এই ক্যাপাসিটরটাই খারাপ, তাহলে আমার এই ক্যাপাসিটরটা হয় ড্যামেজ অথবা এই আইসি ড্যামেজ অথবা এই আইসি ড্যামেজ যদি ওয়্যারিং এখানে থাকে। ব্যাপারটা বুঝছেন? সকল কথা এবার বুঝছেন? এটা উত্তরটা এটাই হয় যে ক্যাপাসিটর খারাপ অথবা ক্যাপাসিটর সম্পর্কিত সার্কিট খারাপ, এটাই বলতেছিল আমরা। কেটে দেন। তাহলে একটা ক্যাপাসিটরকে টেস্ট করার কন্টিনিউটি টেস্টে নরমাল নিয়ম হচ্ছে কি জাস্ট দুই টার্মিনালের মধ্যে এইভাবে টাচ করে যান, আপনার কোনো বিপ করবে না অথবা একটা বিপ করে স্টপ হয়ে যাবে। দেখেন কোনো বিপ করে না, মিটার দেখেন আমরা না যতভাবে মাপবেন কোনো বিপ করবে না অথবা একটা বিপ করে স্টপ হয়ে যাবে, যাই মাপবেন এখানে যাই মাপবেন। দেখছেন কোন টেস্টে মাপছি? ক্লিয়ার? বেসিক ক্যাপাসিটর মতন নিয়ম কন্টিনিউটি টেস্টে। একইভাবে কন্টিনিউটি টেস্টে আমি যদি রিভার্স বায়াসে চলে যাই, তার মানে লালটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম, রিভার্স বায়াস অথবা ফরওয়ার্ড বায়াসে সেমই হবে, তারপর আমরা রিভার্সে করলাম। এখন ক্যাপাসিটরের দুই টার্মিনাল ধরবো, এক টার্মিনাল ঠিক করে বিপ করবে, এক টার্মিনাল কিছুই করবে না। দেখেন এক পাশে বিট দিতেছে এক পাশে বিট দিতেছে না। ব্যাপারটা বুঝতেছেন? যদি দুই পাশে দিক দিত তাহলে ক্যাপাসিটর খারাপ অথবা ক্যাপাসিটর সম্পর্কিত সার্কিট খারাপ। পাবেন না? জি স্যার। এটাই কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট টেস্ট। এই যে আমি যেটা এই ব্যবহার করতেছি, মানে আমরা যে সবসময় মিটার একবার গ্রাউন্ড দিই না, ফার্স্ট টুস মাপতে থাকি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এভাবেই মাপবেন সবাই। ঠিক আছে, ঠিক আছে। কেন বলতেছি ঠিক আছে? ওটা এক পাশে বিট দেয় না, এক পাশে তো বিট দেবে আমি শিওর, এক পাশে গ্রাউন্ড আছে, এক পাশে বিট দেবে না, ভালো কথা বিট দেবে। ব্যাপারটা বুঝতেছেন? এটাই ফাস্টেস্ট টেস্ট এবং এইভাবেই আমরা ট্রাই করবো অলওয়েজ। এটাই মনে রাখেন, এটা সবচেয়ে ইফেক্টিভ কাজের সময়, কারণ এটা সবচেয়ে ফাস্টেস্ট মোড। আমরা তাড়াতাড়ি বিট শুনে বলতে পারি মিটারের দিকে আমার তাকিয়ে দিই কারণ আমি শুধু হিয়ারিং যে আমি বিট দিচ্ছি কি দেয় না, বুঝতেছেন? একটা টার্মিনাল বিট দেবে, আরেকটা টার্মিনাল বিট দেবে না। যে টার্মিনাল বিট দেবে টার্মিনালটা কি? নেগেটিভ লাইন বা গ্রাউন্ড লাইন। আর যে টার্মিনালটা বিট দেয় না এটা কি লাইন? পজিটিভ লাইন। পজিটিভ তো কোনো সময় নেগেটিভ না, বিট দেবে কেন? যুক্তি এবার বুঝছেন? পজিটিভ কোন সময় আমার ডাইরেক্ট বিট দেবে না, বা ডাইরেক্ট কন্টিনিউটি দেখাবে না। বুঝতেছেন? সম্পর্ক আছে তার সাথে, অবশ্যই পজিটিভের সাথে নেগেটিভ সম্পর্ক আছে সার্কিট, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক না। এখানে অনেক আছে ভাইয়া ভাইয়া হয়ে লাইন আছে, এজন্য ডাইরেক্ট কন্টিনিউটি দেখায় না। ব্যাপারটা বুঝছি আমরা? তার মানে এগুলো অ্যাকচুয়ালি দেখায় কিন্তু এগুলো ওভারলোডেড দেখায়। ভ্যালুটা কি? ওভারলোডেড, এজন্য দেখায় না, মানে এগুলো কথা সময় বেশি। এবার বুঝছেন কথা? মাথায় বুঝতে আমার কথাগুলো? ওকে, তাহলে এটাই সবচেয়ে আমাদের ফাস্টেস্ট মোড। আজকে থেকে মনে রাখবেন ক্যাপাসিটি ভাবে মাপবো কন্টিনিউটি টেস্টে
একবার গ্রাউন্ডে ধরে দেব, পজিটিভটাকে রিভার্স বায়াসে দেন এই কালোটাতে আমি বিভিন্ন টার্মিনালগুলো ধরে ধরে যাব। একবার বিপ দেবে, একবার বিপ দেবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই কন্টিনিউয়াসের দুটো মোড মনে থাকবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। কন্টিনিউয়াসের দুটো মোড মনে থাকবে। দেন আপনি চলে যাবেন জিআর। কিসে চলে যাবেন? GR যেটা আমরা ডায়োড ভোল্টেজ ড্রপ টেস্ট যেটাকে বলে ডায়োড ভোল্টেজ ড্রপ টেস্ট। ডায়োড ভোল্টেজ ড্রপ টেস্টে আপনি যে এক টার্মিনালে 0000 দেখাবে, দুইটার যে কোনো এক টার্মিনালে কি দেখাবে? 00 দেখাবে। যে টার্মিনালে 00 দেখাচ্ছে এটা আমাদের নেগেটিভ। এটা কি লাইন? নেগেটিভ। আপনি নেগেটিভকে বাদ দেন। যখন ডায়োড টেস্টে মাপবেন তখন নেগেটিভকে আমরা ইগনোর করব। আমরা মাপবো কি পজিটিভ টার্মিনাল। দেখেন এটা রিভার্স বায়াসে যত ভ্যালু থাকবে, কত ভ্যালু রিভার্স বায়াসে? 311। ফরওয়ার্ড বায়াসে তার সাথে 100 প্লাস জিআর যোগ করবেন অথবা কইলা। দেখেন কত আসে। কত ছিল আমার? 311। এখানে কত? 200। ফরওয়ার্ড বায়াসে আমি কত ফরওয়ার্ড বায়াসে কত বলছি আমি? 100 প্লাস জিআর যোগ করতে বলছি। এবং আর কি বলছি? তাহলে ওই নট। তার আমি বলতে পারি সার্কিটগুলো প্রবলেম আছে। কন্টিনিউটি টেস্টে কিন্তু প্রবলেম দেখায় নাই। কিন্তু আমি একটা প্রবলেম দেখাই। তাহলে স্যার রিভার্স ফরওয়ার্ডের ডিফারেন্স আর 100 এর 100 প্লাস ডিফারেন্ট হবে। 100 কিন্তু এর 100 প্লাস ডিফারেন্ট হচ্ছে উল্টা হয়ে গেছে। দেখতেছেন না উল্টা? অ্যাকচুয়ালি সার্কিটের প্রবলেম আছে। আপনি কন্টিনিউটি টেস্টে ধরা পড়ে নাই, জিআরটি ধরা পড়তেছে। ঠিক আছে? আচ্ছা এই সেকশনটা আমি বাদ দেই। মনে কিছু মাপি। না, এই ক্যাপাসিটরটা একটু মাইপা দেই। এটা গ্রাউন্ড। এটা কত? 432। তাহলে আমি এই টার্মিনালটাই দেখবো যে 417 এর বেশি হয় নাকি ফরওয়ার্ড। কত হয়? 11 প্লাস হইছে 1400। 417 এর সাথে 100 যোগ করলে কত হয়? 517 মানে এর উপরে যা হইতে হয়তো। আমার দেখেন ডিভাইড বাই কত ছিল? 418 মানে 532 400 ওই 429। এটা ফরওয়ার্ড বাই কত হবে? 1400 520 প্লাস কত আছে আমার? 2600 2500 টাকা অথবা ওয়েল। তাহলে আমি বলবো এটাকে ভালো। ভালো আছে। এটাও ভালো, ইন্ডিকেটর সার্কিটও ভালো। ব্যাপারটা বুঝতেছেন? এরকম ভাবে আমি এটার দেখি কত কত 293 ফরওয়ার্ড পাশে 293 এর সাথে 100 যোগ করতে হবে কি আর কত 1450 অথবা কি হবে ওয়েল মানে ওভারলোড রেট হবে। এবার বুঝছেন? তাহলে এই সার্কিট এবং কি ক্যাপাসিটর দুটোই ভালো। ঠিক আছে? এটা ডায়োড টেস্টের মাপা নিয়ে এবং ডায়োড টেস্টটা ইফেক্টিভ। কারণ যে আমি কথা আপনাকে দেখাইলাম এটা নষ্ট দেখাচ্ছে, কন্টিনিউটি তো ভালো দেখাইছে, কিন্তু এখন এখানে ডায়োড টেস্টে প্রবলেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা প্রবলেম সার্কিট ইজ আ প্রবলেম, মাইনর ইস্যু আছে এটা বা মাইনর শর্টেজ আছে। ঠিক আছে? ডায়োড টেস্ট আমাদের এই জন্যই লাগে যে কন্টিনিউটি টেস্ট অনেক সময় ভালো দেখলেও খারাপ হতে পারে, তখন ডায়োড টেস্ট আমরা সার্কিট মেজারমেন্ট করি। এখন আপনার কি মনে হয় কোনো কাস্টমার এসে বলবে যে আমার করে যা আছে সব আপনি মাপেন? হ্যাঁ? আপনি কি ডক্টরের কাছে যাই কি বলেন যে আমার উপর থেকে নিচ পর্যন্ত সাবজেক্ট করেন? না কি বলেন ডক্টরের কাছে গিয়ে? পেটে ব্যথা হইছে। রোগটা বলেন, আপনার রোগ কি বলেন? পেটে ব্যথা হইছে, মাথা মাথা ব্যথা, মাথা ব্যথাই দেখবে, মাথার সার্কিট দেখবে, পেটটা দিলে পেটের সার্কিট দেখবে। জি স্যার। বুঝছেন? বুকের যদি প্রবলেম বুকের সার্কিট দেখবে না কেমন উপর থেকে নিচ পর্যন্ত দেখবে। তাহলে কাস্টমার আপনাকে বলে দেবে যে বোনের কি মাথা ব্যথা, পেট ব্যথা নাকি বুক ব্যথা, আপনি ওই জায়গায় দেখবেন। এবার বুঝছেন? কাস্টমার নেটওয়ার্ক প্রবলেম বলে আপনি নেটওয়ার্ক সেকশন দেবেন, আপনি সিপি নিয়ে ঘাটাঘাটি মানে তা সিপি সেকশন চেক করে নেয় মানে এই কি কাস্টমার দেখতে বলছে, কাস্টমার বলছে তার এই সমস্যা মোবাইল ফোনে বলছে, অলওয়েজ কাস্টমার আপনাকে প্রবলেম বলে দেবে। এই কথা কিন্তু আমার কথা সারা জীবন মাথায় থাকে। আপনারা যদি অনেকে বলেন মোট করতে থেকে শুরু করবো আমি জানি না, আর আপনি শুরু করবেন কেন? কাস্টমার আপনাকে বলবে করতে করতে শুরু করবেন। কাস্টমারই তো তার ফল্ট আপনাকে জানিয়ে দেবে, আপনি ওই ওয়াইজ কাজ করবেন, এ টু জেড না। মনে কোনো সময় আমার কথা এটা একটু কাস্টমার হলো লাইট সমস্যা, আপনি লাইট সেকশন দেখবেন, আপনি কেন সিকিউ নেটওয়ার্ক দেখতে যাবেন? আপনাকে বলে দিচ্ছেন নাকি সমস্যা কাস্টমার আপনাকে প্রবলেম বলে যাবে। এবং অলওয়েজ অল কাস্টমার থেকে ব্যাকগ্রাউন্ড জানবেন, কোথাও দেখেছেন কিনা বা প্রবলেম কিভাবে হচ্ছে, এগুলো অবশ্যই জানতে হবে আপনার। কাস্টমার সাথে হাসি মুখে কথাগুলো বলতে হয়। আর আপনি ব্যাকগ্রাউন্ড না দিলে কাস্টমার যখন বলে পেট ব্যথা হয়েছে, ডাক্তার কাছে যান, ডাক্তার বলকাল কি খাইছেন, আসলে কি ভালো জিনিস খাইছেন না কোনো পয়জনাস ফুড খাইছেন, এগুলো জিজ্ঞেস করে। কেন জিজ্ঞেস করে? ডাক্তার একটু বুঝতে ট্রিটমেন্টের আগে আপনি কি ফুড পয়জন না এটা বুঝে কিনা, ওটা থেকে প্রবলেম হচ্ছে। নাকি আপনার ব্যাকগ্রাউন্ড আগে আলসার প্রবলেম ছিল বলে জানতে চায়, আপনি কাস্টমারকে তাই জানতে চাবেন। এখানে কেউই অ্যাস্ট্রোলজার না যে বোর্ড থেকে কোয়া দিবে এই সমস্যা সেই সমস্যা।
যদি আমার কোনো অ্যাস্ট্রোলজার বলো যেমন এখন আমি নাম করতেই তো বলে দিই এই সমস্যা এক্সপেরিয়েন্স আমাদের ডক্টররাও অনেক এক্সপেরিয়েন্স ডক্টর চেহারা দেখলে বলতে পারে কি সমস্যা বুঝতেছেন আপনি তাই নাকি ঢিলা বলতে পারেন ডাক্তার বুঝছেন বাথরুম না হলে বলে না সেটা হলো আমার আচ্ছা দেখেন যে ফরওয়ার্ড ব্যাচে যে ইয়ামার টুল এই কম্পোনেন্ট মাপ করে আমি কম্পোনেন্ট দেখাইতেছি অনলি ক্যাপাসিটর দেখাচ্ছি এই সাইডে একটা কম্পোনেন্ট অফ কোর্স এই যে মাপ যে তো এই ফরওয়ার্ড ব্যাচে যদি ওএল দেখায় তো কোনো সমস্যা নেই ভালো যদি যদি 1000 এর নিচে মান দেখে আর 1000 টাকা রিভার বাইসে কত টাকা তার সাথে 100 প্লাস যোগ করবে কম্পেয়ারিং করতে হবে রিভার্স রিভার বাইসে কত টাকা 100 টাকা কম্পেয়ার করে রিভার বাইসে কত আপনি ধরেন 100 তাহলে ফর বাইসে 200 প্লাস হলেই ভালো আর যত হোক 200 প্লাস 300 হলে ভালো 400 হলে ভালো 500 হলে ভালো 1000 হলে ভালো ওই হলো ভালো বুঝেন নাই নির্দিষ্ট মান দেখে আর এটা রিভার্স ব্যাচের মান দেখে এটা ফরওয়ার্ড ব্যাচ আর মানটা কি মান বলবেন কি? না? রিভার্স ব্যাচে 250 থেকে 600 আর কেজি নাকি কিলো গ্রাম লিটার কিছু তো বলবেন ইউনিটটা কি জানেন না না জানলে বলবো স্যার জানি না আর রেজিস্টার ডায়ার টেস্ট আপনি যা পাচ্ছেন সব হচ্ছে ভোল্টেজ ড্রপ ভ্যালু ভোল্টেজ ড্রপ ভ্যালু আপনি ডায়ার টেস্টে যেই রেঞ্জই পাচ্ছেন এগুলো সব মিলি ভোল্ট কি পাচ্ছেন মিলিভোল্ট। সব মিলি ভোল্ট আপনার ডায়ার টেস্টে সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 3000 মিলি ভোল্ট এরপর আর যায় না এরপর কি হয় হয়। ওভারলোডেড এটা মিলি ভোল্ট বুঝতেছেন আমরা যদি এটা শিখাচ্ছি আপনাকে জিআর বা গ্রাউন্ড রেজিস্ট্যান্স বাট অ্যাকচুয়ালি এটা মিলি ভোল্টে ড্রপ হচ্ছে বুঝতেছেন এটা ডায়েট চেকিং সময় বুঝবেন যে ডায়েটের নির্দিষ্ট একটা জিআর মানে যেটা আপনি মিলি ভোল্ট বলতেছেন এটা পড়ে যায় একটা ডায়েট শুধুমাত্র ভোল্টেজ একমুখী করে না তার ভোল্টেজ কো ড্রপ করে আপনি যে কোনো ডায়েট মাপতে যাবেন দেখবেন যে 600 মিলি ভোল্ট ড্রপ করছে 600 মিলি ভোল্ট ড্রপ করবে ডায়েটে এবার বুঝছেন ডায়েটের মান হয় ডায়েট কত ভোল্টেজ ওই হিসাবে করবে এটা অ্যাডভান্সে আমি চার্জার দিয়ে ডায়েট লাগাইয়া ডিসি পাওয়ার সাপ্লাই বানানো শিখাইছি এই ডিসি পাওয়ার সাপ্লাই কিনতে হবে না আপনি চার্জার দিয়ে বানাইতে পারেন বাট দুইটা ডায়েট সিরিজে করতে হবে এখন চার্জারের ভোল্টেজ কত 5 ভোল্ট এখন যেহেতু আমি এক একটা ডায়েট বলছি 600 মিলি ভোল্ট করে ড্রপ করে দুইটা ডায়েটে কত ড্রপ করবে সিরিজে 1200 মিলি ভোল্ট ইকুয়াল টু কত ভোল্ট 1.2 ভোল্ট চার্জারের ভোল্ট কত ছিল 5 ভোল্ট থেকে 1.2 ভোল্ট আইসোলেশন করেন 3.8 কত হয় 3.8 3.8 থেকে ভোল্ট অন হবে না হ্যাঁ এটাই তো করে দেখাইছি চার্জার দিয়ে ফোন অন করে দেখাইছি মানে হট টেস্ট চার্জার লাগে না কিন্তু ব্যাটারি কানেক্টরে দুইটা দেখাইছি হট টেস্ট কিভাবে দুইটা ডায়োড দিয়ে বসেন আজকে দিনে মনে রাখেন ডায়োডের জিআর অ্যাকচুয়ালি মিলি ভোল্ট এই তো বললাম এটা বাসে কত থাকবে রিভার্স বাসে কত আছে তার উপর ডিপেন্ড করবে এবার বুঝছেন বুঝছেন এবার আমার কথা তার রিভার্স বাস আপনি 300 পাইলে ফরওয়ার্ড বাসে কত পাবেন বলেন 400 বা 420 500 লেগে ভালো 500 টাকা 600 ভালো 700 ভালো 1000 ভালো 2000 ভালো 3000 ওভারলোডেড ওভারলোড তো ভালো তাহলে তো ভালো তো বুঝে গেছেন তো আর প্রশ্ন আছে প্রশ্ন আছে বলেন রিভার্স বাইসে যে ভ্যালু থাকবে তার সাথে ফরওয়ার্ড বাইস 100 যোগ করবেন উত্তর তো এটাই বলে দিলাম এখন এটা কি কোনো ফিক্স স্যার ফিক্স না ফিক্স স্যার আপনার কখনো ফিক্স না এটা ভেরিয়েশন আগে 1000 আপনারা মান দেখায় মিটার কেন দেখায় উত্তর দেন থার্মোমিটার দলতে দেখাইতো না মাল্টিমিটারে কেন দেখায় স্যার এটা ওই ভোল্টেজের মধ্যে যায় কি যায় যে আমার মাল্টিমিটার উত্তর ঠিক বোধ করে দেন সন্দিহান উত্তর আমি চাই না কে ভালো উত্তর দিতে পারবেন স্যার বলেন স্যার ডায়োড মধ্যে স্যার একটা ভোল্ট যায় স্যার কম্পোনেন্ট শুনছেন আমি তো ওইটাই কি বলছেন আপনি ভোল্ট যায় বল বলছেন আপনি কে শুনছেন উনি বল বলছে মাল্টিমিটারে দুইটা মোডে সার্কিট মাল্টিমিটার থেকে ভোল্টেজ বের হয় কোন দুইটা মোড কন্টিনিউটি টেস্ট আর ডায়োড টেস্ট ডায়োড টেস্টে বের হয় 3 থেকে 4 ভোল্ট আর কন্টিনিউটি ভোল্ট টেস্টে বের হয় 1 থেকে 1.5 ভোল্ট কারণ কম্পোনেন্ট ইলেকট্রিসিটি দিয়ে ছাড়া কোনো সময় মান দেখাবে না তার মধ্যে তো আপনি ইলেকট্রিসিটি দিতেছেন এজন্য সে মান দেখায় মানে মিটার থেকে তখন ভোল্টেজ বের হয় ভোল্টেজটা কম্পোনেন্টের উপর ধরন দেখেই মান দেখায় নাহলে জীবনে দেখায় তো এজন্য থার্মোমিটারে ভোল্টেজ বের হয় না এজন্য দেখায় না মান মাল্টিমিটারে ভোল্টেজ বের হয় এজন্য দেখায় এবার বুঝছেন বুঝছেন এই জন্য কন্টিনিউটি টেস্ট আর ডায়োড টেস্টকে মিটারের আউটপুট মোড বলা হয় কি মোড বলা হয় আউটপুট মোড কারণ মিটার যে ভোল্টেজ বের হয় এইজন্য আউটপুট মোড এবার বুঝছেন
তাহলে কোন দুইটা মোডকে ইনপুট মোড বলা হয়? কি বলতে পারবে? স্যার রেজিস্ট কি কন্টিনিউটি মোড আর এর কাছে ডাটা ইনপুট আর ডিসি আর ও স্যার রাইট। যখন ভোল্টেজ মোডে থাকেন আর অ্যাম্পিয়ার মোডে থাকেন মিটারে, তখন এটা হচ্ছে ইনপুট মোড। তখন সে নেবে, তখন তার ভিতরে কিছু বের হয় না। বুঝতেছেন? কারণ এই যে ব্যাটারি মাপেন আপনি, ব্যাটারিটা কি? ব্যাটারি থেকে ভোল্টেজ বের হয়, এটা আউটপুট। তো ব্যাটারি ভোল্টেজ আপনি মাপেন কোন মোডে? মিটারে, ভোল্ট মোডে। তখন মিটার কি ইনপুট মোডে না নাম? ব্যাপারটা বুঝছেন? কখনো নেভার এভার দুইটা আউটপুট দুইটা ইনপুট একসাথে মাপবেন না, তাহলে হয় মিটার নষ্ট হবে না সার্কিট নষ্ট হবে। ব্যাপারটা বুঝছেন? এখন যদি আপনি ব্যাটারি মাপতে চান ডায়োড টেস্টে, ডায়োড টেস্ট আপনার মিটার কি মোডে আছে? আউটপুট। ব্যাটারি থেকে তো ভোল্টেজ আউটপুট, তো দুইটা আপনি কেন মাপবেন একসাথে? কি হবে? শর্ট সার্কিট। এবার বুঝছেন? মিটার আপনাদের এখানে অনেক নষ্ট কে করছে? আপনার মনে আমরা করছি? আমরাই করছি স্যার। আপনাদের মতো শিক্ষার্থীরা করছে। এই যে না বুঝে মিটার ধরে। মিটার মাপার নিয়ম হচ্ছে প্রথম ডায়াল ইনশিওর হন। আপনার ডায়াল কোথায় আছে? আপনি ভবিষ্যতে মিটার কিনবেন, ইলেকট্রনিক্স মিটার কাজ করতে। আপনার তখন আফসোস লাগবে যে কেন আমি ভুলটা করলাম, স্যাররা শিখাই না, এই জন্য লাস্ট টাইম শিখাই দিচ্ছি। যে কোনো কিছু মাপেন আগে মিটারের ডায়াল কোথায় সিলেক্ট করা আছে নবটা, এটা ইনশিওর হবে। কারণ এটা ভুল সবাই করে। ভোল্টেজের রেখা কন্টিনিউয়াস ধরে ফেলায়, তখন শেষ, মিটার শেষ কিন্তু ভোল্ট শেষ। অথবা চার্জিং সমস্যা ঠিক করতেছেন, কোনো মধ্যে চার্জার কেবল ঢুকে আপনি ডায়োড টেস্টে মাপা শুরু করছেন। আপনি চার্জার ঢুকে রাখছেন অথবা ব্যাটারি লাগিয়ে আপনি ডায়োড টেস্টে মাপা শুরু করছেন। কেন? ব্যাটারি লাগানো আপনার সার্কিট বোর্ড থেকে ভোল্টেজ বের হচ্ছে না, সব জায়গা থেকে ভোল্টেজ বের হচ্ছে, সব সেকশন থেকে ভোল্টেজ বের হচ্ছে। এই অবস্থায় ডায়োড টেস্ট আবার কেন ভোল্টেজ ঢুকান তার মধ্যে? দুইটা ভোল্টেজ ঢুকে কি হবে? শর্ট সার্কিট। এবার বুঝছেন মাথা ঠিক আছে? একবারই নষ্ট হবে, আপনার সুযোগ দেবে না। আপনাকে সুযোগ দেবে। ক্লাস অথবা কি আসবে? ওয়েল। দেখেন আমারটা ওয়েল। এটা রিভার ব্যাসে কত ছিল? 575 জিআর। ফরওয়ার্ড ব্যাসে কত? 100 প্লাস অথবা ওয়েল বলছি। এখন 675 এলেও ভালো বলতাম, 700 এলেও ভালো বলতাম, 800 1000 2000 যাইতো ভালো বলতাম। 3000 এর বেশি হলে তাও ভালো। বুঝতেছেন? ওয়েলটা কি 3000 মিলি ভোল্টের বেশি? তো বলো। ক্লিয়ার? জি স্যার। বুঝছেন? 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 তাহলে আপনি 4 নম্বর মোডে আসেন। ফারাদ কি টেস্ট? ফারাদ টেস্ট। আমাদের মিটারে ক্যাপাসিট্যান্স মোড অলরেডি লেখা আছে, সিএপি। হ্যাঁ, সিএপি হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিটর না। এটা অ্যাকচুয়াল ই জানতে চান, ক্যাপাসিটরের পাওয়ারকে ক্যাপাসিট্যান্স বলে। আর এই পাওয়ারটাকে যখন মাপেন ইউনিটে তাকে ফ্যারাড বলে। অ্যাকচুয়ালি এটা ক্যাপাসিট্যান্স মোড, সিএপি ফর ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স মোড আপনি কিভাবে মাপবেন? যেহেতু ক্যাপাসিটরের পাওয়ারই হয় ফ্যারাড, কিসে হয়? তো আমি ফ্যারাড বলতে কি আগেও বলেছিলাম মেডিকেলে, লাস্ট টাইম আজকে বলে দিচ্ছি। ফ্যারাড হচ্ছে একটা ক্যাপাসিটরে কতটুকু তেল, একটা ক্যাপাসিটরের মধ্যে কতটুকু তেল ঢুকছে, যত বেশি তেল ঢুকবে তত বেশি আগুন থাকবে, যত বেশি তেল কম ঢুকবে তত বেশি আগুন কম থাকবে। লাইটার চিনেন? জি স্যার। এটা দেখতেছেন? জি স্যার। এই লাইটারের ভিতর তেল মনে করেন এটা সিসি হিসাবে বলা হয়, সিসি ধরেন এটা 10 সিসি, এর মধ্যে গ্যাস কতটুকু? 10 সিসি। তাহলে এটা আমি এবারে ধরে রাখলে মনে করেন একদিন চলে। এটা যদি 50 সিসি হইতো, এত বড় হইতো, তাহলে কদিন চলতো? 5 দিন চলতো। তাহলে আপনার ডিপেন্ড করতেছেন এটা কত তার ক্যাপাসিটি, তার উপরে তেল ধরবে। এটা ক্যাপাসিটারও ডিপেন্ড করতেছে তার কতটুকু ফ্যারাড। যত বেশি ফ্যারাড হবে তত বেশি লাইটারের আগুন মধ্যে জ্বলা থাকবে। এবার বুঝছেন? যেমন আপনি যদি বলেন এটা কতক্ষণ থাকে, দেখেন কতক্ষণ আছে? 60 সেকেন্ড, 60 সেকেন্ড সম্ভব। গেলে বললেন এক মিনিট সেকেন্ড গেলে বলেন 10 সেকেন্ড। এটার মধ্যে যদি যে ক্যাপাসিটর দিয়ে এখন যে ফ্যারাডের ক্যাপাসিটরতে লাগানো আছে যতক্ষণ ছিল তার চেয়ে ডবল ফ্যারাডের লাগাইতাম, এটা তার ডাবল থাকতো তাই। এবার বুঝতেছেন? হোয়াট ইজ ফ্যারাড? 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব অফ নিউটন চার্জ। এই কথাটা খুব কষ্ট বোঝা, এই জন্য শর্টকাটে বুঝলাম এটা তেল। এটা কি? তেল। তাহলে ফ্যারাড নিয়ে আজকে প্রশ্ন করেন আজকে থেকে, হোয়াট ইজ ফ্যারাড? ফ্যারাড মানে ক্যাপাসিটর কতটুকু এমএইচ। ব্যাটারি এমএইচ শিখছেন না? ফ্যারাডের এমএইচ, ফ্যারাডের সরি ক্যাপাসিটরের ফ্যারাড আর ব্যাটারি এমএইচ একই কথা, তেল। তেল বুঝতেছেন? ব্যাটারি কতক্ষণ থাকবে এমএইচ এর উপর ডিপেন্ড করতো চার্জ, আর ফ্যারাডের যত থাকবে ততক্ষণ চার্জ থাকবে ক্যাপাসিটর। এবার বুঝছেন? তাহলে এখন আমি যদি ফ্যারাডে একটা ক্যাপাসিটর মাপতে চান, দেখেন এই ক্যাপাসিটর যদি আমি এখন বলি ফ্যারাডে মাপবো, এই ক্যাপাসিটরের সাথে এই ক্যাপাসিটরটা যুক্ত, দেখতেছেন? তাহলে আমি এটা মাপতে গেলে এটা পাওয়ারও দেখাবে না,
জি স্যার। আমি যদি এটা এখন মাপতে চাই ফ্যারাড মানে এটার পাওয়ারটা তো শো করবে। এই জন্য ক্যাপাসিটর ফ্যারাডে মাপার নিয়ম আছে, ক্যাপাসিটর তুলে নেন। ক্যাপাসিটর কি করবেন? উঠায় নেওয়া লাগবে। উঠায় নেওয়া লাগবে। নাহলে কোনো সময় আপনি মাপতে পারবেন না। কারণ এটা তো বোর্ডের সাথে লাগানো, তার সাথে অনেকগুলো ক্যাপাসিটর কি মোডে আছে বলেন? প্যারালাল সার্কিটে আছে। কি সার্কিটে আছে? প্যারালাল সার্কিটে আছে। এটা আপনি পারবেন না। আপনি এটা তুলেই নেই। হ্যাঁ, এবং ক্যাপাসিটর অরিজিনাল যে ক্যাপাসিটেন্স আছে এটা পরিমাপ করতে হলে আমাদের ক্যাপাসিটরটা উঠায় পরিমাপ করতে হবে। আর আট মোডে আপনি পাওয়ার বাড়ান, আমার সারাদিন এরকম নিতে সময় নেই। 80 করে। থাকেন এখানে থাকেন, আপনাদের চাকরি যাবে। দেখেন এখন ক্যাপাসিটরটা হিটেড না, হিটেড অবস্থা প্রত্যেকটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের তার মান কমবে এবং বাড়বে। হিটের সাথে ইলেকট্রিসিটির ভালো একটা সম্পর্ক আছে, তাপমাত্রার সাথে ইলেকট্রিসিটির ভালো একটা সম্পর্ক আছে, এটা মাথায় রেখে। এই জন্য কোনো কম্পোনেন্ট মাপার সময় হিট রাখবেন না, তাকে কুল করে নিতে হবে। মনে থাকবে না? সত্যি কথা বলছি, যেটা অ্যাডভান্স আমি বলি, এটা বোঝার জন্য বলি। স্যার হিটের কারণে স্যার ইলেকট্রন প্রবাহের গতি বেড়ে যায়। রাইট, হিটের কারণে ইলেকট্রন প্রবাহের গতি বেড়ে যায়। তাহলে তো অবশ্যই তার পাওয়ারও উষ্ণিজ দেখাবে, মান নয়ও উপর নিচ দেখাবে। ব্যাপারটা বুঝছেন? গরমে গরমে প্লাস হয়ে গেছে। তো আমরা কারেন্ট মানে ক্যাপাসিটর দুই মাথায় ধরছি। আচ্ছা, প্রথম মিটারে দেখেন, দুইটার মাথায় একসাথে ধরি, কি দেখায়? 3 0 0 0 0 0, তাই না? বাট যখন কোন ক্যাপাসিট্যান্সের দুই মাথা আমি ধরি, ব্যাপারটা এমন দেখাবে না, 0 0 দেখাবে না। কি দেখায়? দেখেন মান দেখাচ্ছে। আহা, দোকানে কত? 11 একটু ভেরিয়েশন হচ্ছে, জি স্যার। 60 ধরে। ঠিক আছে? আপনি ধরেন 1.1 কি শেষে কি? UF কি লেখা শেষে? UF UF তে কি? মাইক্রোফ্যারাড। আপনি বলতে পারেন এটা 1.1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর? বলতে পারবেন না? রাইটই বলতেছে। এটা 1.1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, শেষে UF লেখা। দেখছেন? যদি এটা খারাপ হতো তাহলে কি আসতো মিটারে ভ্যালু? এরকম হতো 0 0 0, অথবা কি ছিল আইতো না। যেহেতু এটা পাওয়ার আছে, পাওয়ার আমি জানি না কত বা কত থাকা উচিত, আমি শুধু দেখতেছি এটা ফ্যারাড ভ্যালু শো করে কি না। যদি শো করে তাহলে ভালো, যদি ফ্যারাড ভ্যালু শো না করে তাহলে এটা খারাপ। দ্যাটস ইট। যদি 0 0 শো করে তাহলেও খারাপ, আর যদি কিছুই না দেখায় ওইলি থাকে তাহলেও খারাপ। মান দেখালে ভালো। মান দেখালে ভালো। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যারাড টেস্ট। স্যার এই সব ক্যাপাসিটরে স্যার ভোল্টেজ রেঞ্জ চেক করা যায় না স্যার। এবং লাস্টে আসেন, আমার ডিসি পাওয়ার সাপ্লাই এখন 4.2 ভোল্টে দেওয়া। কত ভোল্টে দেওয়া? 4.2। এই ক্যাপাসিটরকে আমি 4.2 ভোল্ট দিয়ে 1 সেকেন্ডের জন্য এরকম যদি ধরি, এই ক্যাপাসিটরের মধ্যে 4.2 ভোল্ট আসা পড়ছে। দেখেন, আমি এখন মাল্টিমিটারকে ভোল্টেজ মোডে নিয়ে গেলাম। কি মোডে নিলাম? ডিসি ভোল্টে নিয়ে গেলাম। এবং আসলে আমি এটা যদি এখন মাপি, দেখেন মাল্টিমিটার খেয়াল করেন, এটার মধ্যে ভোল্ট চার্জ হয়ে গেছে। 3.6 কমতেছে আস্তে আস্তে, কমতেছে ভোল্টেজটা। তাহলে ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ ব্যাটারি। ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ ব্যাটারি, তার রোল গুলো হচ্ছে ব্যাটারির মতো। ব্যাটারি চার্জ হচ্ছে ব্যাটারির মতো। এবং এখানে আমরা যেটা বাতিও ধরি, এখন বাতিও জ্বলবে, কিন্তু কত সময়ের জন্য? যতটুকু তার ফ্যারাড আছে। বুঝতে পারছেন? 2-4-5 সেকেন্ডের জন্য। বুঝছেন? এখন এই ক্যাপাসিটর চার্জ হইছে না, এই হিসেবে আপনি বলতে পারেন ক্যাপাসিটর ভালো, কারণ চার্জ হইছে তো। সে চার্জ না হলে বলতাম খারাপ। মাথা ঢুকছে কথা? জি স্যার। সিম্পল। এখন আপনি লাস্টের দুইটা যে টেস্ট দেখাইলাম, একটা ফেরাড, একটা হচ্ছে ভোল্টেজ দেয়া। ভোল্টেজ যত বেশি ভোল্টেজ চার্জ হচ্ছে। আমি যদি 4.2 ভোল্টেজ দিছি, 4.2 চার্জ হবে। আমি যদি 10 ভোল্ট দেই, 10 ভোল্টে চার্জ হবে। বাট কত পর চার্জ হবে না, যত তার লিমিট। এই ক্যাপাসিটর যদি 15 ভোল্টের হয়, 16 ভোল্টে আপনার চার্জ দিতে পারবেন না। সে 15 ভোল্ট পর্যন্ত হাইয়েস্ট লিমিট চার্জ হবে। এবার বুঝছেন কথা? তাহলে একটা ক্যাপাসিটর কতটুকু চার্জ হবে সেটা তার ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে। অলওয়েজ মাথায় থাকবে আমার কথা। লাইট সেকশন আপনার ভোল্টেজ বুস্ট কত? স্যার 50 প্লাস ক্যাপাসিটর দেয় 50 ভোল্টের, বুঝলাম আমি, কিন্তু ওখানে ভোল্টেজ আসে কত আপনার? স্যার 15 থেকে 20, 15 থেকে 20 ভোল্ট বুস্ট হয়। ব্যাপারটা বুঝছেন? ক্যাপাসিটর এত পাওয়ার কেন দিতেছে? কারণ তার লিমিটের বাইরে দিছে ইচ্ছা করে। যদি এখানে বেশি চার্জ হতে চায়, চার্জ হতে পারবে, তার লিমিট তো দেওয়া আছে 40 ভোল্ট, 50 ভোল্ট। ব্যাপারটা বুঝতেছেন? এই জন্য বেশি ভোল্টেজ দেওয়া। সাধারণত সার্কিট অনুসারে
যে সার্কিটই বানানো হোক, যে ভোল্টেজ থাকবে তার ডাবল মানের ক্যাপাসিটর দেওয়া, ডাবল ভোল্টেজ সার্কিট ডিজাইনিং এর নিয়ম। কারণ যদি অ্যাক্সিডেন্ট ভোল্টেজ হতে চায় তাহলে যাতে হতে পারে, এজন্য বেশি দেয়। এবার বুঝছেন? তাহলে আমি ক্যাপাসিটর আজকে থেকে একটা নরমাল প্রশ্ন যদি আপনি কেউ করে, ক্যাপাসিটর চার্জ হবে কত ভোল্টেজ সর্বোচ্চ, বলবেন তার লিমিট অনুসারে, বাট লিমিটের কম দিলে সে চার্জ হবে। স্যার এখন এটা যদি 10 ভোল্টের ক্যাপাসিটর হয় তাকে আমি 3 ভোল্টে চার্জ করে চার্জ হবে, কত ভোল্ট চার্জ হবে? 3 ভোল্টই হবে। তাকে আমি 6 ভোল্টে চার্জ করলে কত ভোল্ট হবে? 6 ভোল্ট হবে। তাকে আমি 11 ভোল্টে চার্জ করলে কত হবে? 11 ভোল্ট হবে। কারণ এটা লিমিট 10। বুঝতে পারছেন? এবং 11 ভোল্টে চার্জ করলে ফুটে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তার লিমিটের বাইরে। এইজন্য ক্যাপাসিটর নষ্ট লিমিটের বাইরে গেলে। ব্যাপারটা বুঝছেন? ক্যাপাসিটর মাপতে পারবেন না? জি স্যার। এখন এই ক্যাপাসিটর আমি যেভাবে মাপলাম, ফ্যারাড এবং এই ভোল্টেজ টেস্ট, ম্যানুয়াল ভোল্টেজ দিয়ে আমি দেখলাম, সবাই পারবেন তো? জি স্যার। এখন আমাকে বলেন, অপারেশনের সময় কোন সময় ডাক্তার ডেন্টিস্টদের দাঁত স্ক্যানিং এগুলো করছে কখনো? স্ক্যানিং অথবা ওয়াশিং, যারা কি বলে এটাকে, ক্যানেল করে করছেন? কে কে করছেন? হাত তুলেন। আচ্ছা, 3জন 4জন করছেন। আপনাদের মাড়ি থেকে মাড়ি বের করে দাঁত ঠিক করছিল? না স্যার। মুখে তো মাড়িটা রেখে দাঁতগুলো ঠিক করছে না? জি স্যার। নাকি কারো মাড়ি বের করে নিছিল? নিছে? তাহলে আপনারা ক্যাপাসিটর বের করে কেমনে করবেন? কয়টা ক্যাপাসিটর বের করবেন বোর্ড থেকে আমাকে বলেন। কাস্টমার তারপরে গাড়াইবো, জামা কাপড় এগুলো কোথা দিবেন? এই জন্য ফ্যারাড ভোল্টেজ মোট দরকারই পড়ে না আমাদের। কারণ আপনি পরিমাপ মাপবেন কেমনে? চান্সেস আছে আপনার টাইম আছে? না স্যার। ওই যে অনেকটা মারি খুলে তাপ ঠিক করার মতো হয়ে গেল। এটা কি পারবেন আপনি? না স্যার। আমাদের শরীরের মধ্যে রেখে করতে হবে। তা আমাদের কম্পোনেন্ট গুলাও বোর্ডে রেখে কাজ করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি টেস্ট 3টে, কন্টিনিউটি টেস্ট 2 মোড আর একটা ডায়েট টেস্ট। এবার বুঝছেন? জি স্যার। ফ্যারাডে মাপার নিয়ম, আমিও জানি ফ্যারাডে মাপার নিয়ম, কিন্তু ওই যে খুললা করার মতো মারি খুললা করার টাইম নেই স্যার। এর আপনার টাইম আছে? না স্যার। কাস্টমার আপনাকে দেবে সারাদিন আপনাদের কোম্পানি থেকে দিলাম আমরা। না। এবার বুঝছেন কথা? একচুয়ালি তাহলে নিয়ম কয়টা বলবো? 3টে। কন্টিনিউটি টেস্টে 2টা, ডায়োড টেস্ট। ডায়োড টেস্ট। এবার বুঝছেন? জি স্যার। তাহলে ভোল্টেজ আর ফ্যারাড আমি জানছি মাপা যায়, কিন্তু আমি কোনো মাপবো না। ঠিক আছে? জি স্যার। এখন বলবেন স্যার ভোল্টেজ আপনি বোর্ডে রেখে করলেন না কেন? বোর্ডে রাখলে ডিসচার্জ হয়ে যাবে। বোর্ডে সার্কিট আছে না, আইসি লগে যুক্ত আছে না, আইসি খাই বলবে ভোল্টেজ। এজন্য বোর্ডে রেখে আপনি কোনো সময়টা করতেই পারবেন না। আপনি চার্জ করবেন, সাথে সাথে ডিসচার্জ হয়ে যাবে। কারণ বোর্ডে খেয়ে ফেলবে ভোল্টেজটা, কারেন্ট কনজিউমিং করে ফেলবে, ইলেকট্রিসিটি কনজিউমিং করে ফেলবে, এই জন্য মাপতে পারবেন না। আপনার খুলে মাপতে হবে। তো খোলা মাপার নিয়ম আমরা বাদ, সহজ কথা, ইরেজ। তাহলে ফ্যারাড টেস্ট এবং এই যে ভোল্টেজ মাপার টেস্ট আপনি মাথা থেকে বাদ দিয়ে দেন। এটা আপনাদের ডেমনস্ট্রেশন পারপাস, ওকে, বোঝানোর পারপাস, বাট রিয়েল লাইফ এটা লাগবে না আপনার। বুঝছেন? বুঝছেন সবাই? তাহলে 3টা টেস্টে সবাই ক্যাপাসিটর মাপতে পারবেন না আজকে থেকে? জি স্যার। এখন কি কোন জায়গায় মাপবেন কে বলতে পারবেন? আপনি দাঁড়ান। ক্যাপাসিটর কয়টা ক্যাপাসিটর মাপবেন সার্কিট করে? সবগুলোই মাপবেন? কয়েস বসে যান। বুঝছেন? কয়টা ক্যাপাসিটর মাপবেন সার্কিট? স্যার যেখানে প্রবলেম এখানে কেন? রাইট, যেখানে প্রবলেম কে বলবে এটা? কাস্টমার বলবে স্যার। শুনছেন ওনার কথা? দিস ইজ রাইট। সব কেটে মনে হয়। দিস ইজ রাইট। ঠিক আছে? অলওয়েজ মনে হবে কাস্টমার বলে দেবে। কাস্টমার বলে দেবে ডেড নাকি, যদি ডেড হয় তাহলে শর্ট সার্কিটের শর্ট অনুসারে কাজ করবেন। যদি দেখেন যে না এটা কারেন্ট সিকোয়েন্সের প্রবলেম, যেটা বুঝতে গেছে সেখানে হচ্ছে সিপিইউ রিলেটেড প্রবলেম, সিপিইউ সামনে ক্যাপাসিটর মাপবেন। জি স্যার। তারপরে বুঝতেছেন? জি স্যার। আমাদের কয় জি স্যার। ক্যাপাসিটরের সিট ঠিক অপোজিট ভাষা হচ্ছে কয়। কয়। ক্যাপাসিটরের আপনি যেমন কন্টিনিউটি টেস্টে এক কন্টিনিউটি টেস্ট দেন, রেজিস্ট্যান্স এটা কিলো মেগা ওহম দেওয়া। রেজিস্ট্যান্স দাও। এবার ঠিক আছে। ক্যাপাসিটরের কন্টিনিউটি টেস্ট আপনি কি মাপছিলেন? কোনো বিপ করে না, তাই না? জি স্যার। বাট কয়েলের ক্ষেত্রে বিপ করবে। জি স্যার। যে কোনো কয়েল ধরবেন, কয়েল শর্ট সার্কিট। তাহলে কি বলবেন? এটা ভালো। বুঝতে পারছেন? ক্যাপাসিটর এই অবস্থা বলতেন খারাপ, আর কয়েলকে আপনি মাপলে বলবেন ভালো। ভালো। বিপ করে, কারণ কয়েলের ভিতরে আছে কিন্তু তার আছে। তার আছে। এটা তো ডাইরেক্ট লাইনে দেখা যাবে আপনার, যেটা দেখাইতেছে। এবার বুঝছেন? বাক কয়। তাহলে আপনি কন্টিনিউটি টেস্টে জাস্ট কয়েলের দুটো আপনারা ধরে যাবেন, যদি বিপ দেয় তাহলেই ভালো, সহজ কথা। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? কিন্তু এটাতে আমরা পারফেক্ট না, এজন্য আমরা চলে যাই হচ্ছে ডায়োড টেস্টে। কোথায় চলে যাই? ডায়োড টেস্টে। এখন খেয়াল করেন, ডায়োড টেস্টে আপনাদের রিভার্স বায়াসে এই কয়েলের দুই টার্মিনাল মাপবেন, দুইটার সেম ভ্যালু দেখাবে, অথবা 1 জিআর আগে পিছে হবে। দেখেন জিআর কত?
তাহলে এটার জিআর কত হবে 288 অথবা 279 সে বিরানো দেখেন একটু ওয়েট করেন কত সেম তাহলে বলবেন এই কয়েল ভালো আছে বুঝতে পারছেন এটা হচ্ছে ডায়ার টেস্টে মাপার নিয়ম যেমন এই কয়েল মাপেন কত 360 এখানে মাপেন 307 তাহলে কয়েল ভালো আছে দুই পাশে জিআর সেম আছে কারণ ভিতরে তার আছে দুই পাশে জিআর তো সেমই দেখাবে একটা তো লাইন বুঝতে পারছেন দুই এক কয়েল এটা হচ্ছে কপি ইফেক্টিভ কয়েল মাপার নিয়ম 435 এখানে কত হবে 435 যদি 435 না হয় তাহলে আপনি কি ভাববেন এইটার লাইনের সমস্যা আছে যেমন আপনাকে আমি দেখাই 435 হবে বোর্ডের মধ্যে জোরে ধরতে হয় অথবা পেসনেস থাকলেও সব সমস্যা হয় 515 আমরা এটা দেখি আরেকবার কত 515 এটাই এক জিআর আগে ভালো ঠিক আছে ওকে তাহলে আমি প্র্যাকটিক্যালি এখন একটা কয়েল উঠেই দেখাই আপনাকে এটা জিআর দেখেন দুই পাশে সমান না দেখেন কত 288 এটা এটা 288 একটু ওয়েট করেন দেখেন যদি এই কয়েলটা খারাপ থাকতো যুক্তি বুঝেন দুই পাশে জিআর সেম ছিল না জি স্যার আচ্ছা এখন যুক্তি বুঝেন না এখন ইনজাইম এখন এখানে কয়েলটা আছে হ্যাঁ এখন দেখেন এটা জিআর কত 253 এটা জিআর কত হ্যালো দেখেন এখন আপনি ইমেজিন করতে জানেন এখানে কয়েল আছে কিন্তু দুটো জিআর কি সেম টার্মিনালে কেন পরিবর্তন আছে কারণ আপনার মাঝখানে কয়েল খারাপ বুঝতে পারছেন তাহলে এক কথা বলতে পারেন কয়েল থাকলে দুই পাশে জিআর সেম থাকে কয়েল উঠালে দুই পাশে জিআর পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো কয়েল যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে দুই পাশে জিআর পরিবর্তন হয়ে যায় এবার বুঝছেন কথা আচ্ছা আমি বললাম যে কয়েল ভালো থাকলে দুই পাশে জিআর সেম আসে কয়েল খারাপ থাকলে দুই পাশে জিআর কি হয় পরিবর্তন হয় তো দেখেন এটা ধরে না এখন এটা কয়েলটা খারাপ এবং দুই পাশে জিআর আসলে পরিবর্তন হয়ে গেছে দেখছেন এবং এটাই ট্রু কয়েল কি তাহলে আসলে খারাপ ইমাজিন করতে বুঝাইলাম কে বুঝছেন আমার কথা কয়েল তো স্যার একটা বুঝান কয়েল তো জাস্ট একটা গেলে এরকম মান দেখা শুধু ভুলে গেছে আমাদের একটা তারই কি পাকানো তার কুণ্ডলি আছে কুণ্ডলির প্যাকে কয়েলের সংখ্যা কি তারে কুণ্ডলি কয়েল থাকতে দুই পাশে জিআর ছিল সেম তাই না জি স্যার অ্যাকচুয়ালি দুই পাশে পজিটিভ কি সেম না স্যার দুই পাশে পজিটিভ তো সেম না মাঝখানে যে কয়েলটা স্যার কারণ বসত তো দিছে স্যার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে দিছে পোলস কিছু করতে দিছে বা এখানে বাক কয়েল দিছে অথবা বুস্ট কয়েল দিছে কারেন্ট ক্যাপ করতে অথবা ভোল্টেজ ক্যাপ করার জন্য কয়েল দিছে ধরে নেন ইনভার্টার এখন যেহেতু কয়েল ছাড়া দুই পাশে পজিটিভ আসলে সেম না আমি তো বলতেছি সেম না এখানে ইনপুট হওয়ার পর ধরেন এখানে 3 ভোল্ট বাট এই কয়েলটা তারপর এখানে 5 ভোল্ট হয়ে গেছে তাহলে তো অবশ্যই দুটোর ভ্যালু কি সেম দুটোর ভ্যালু সেম না তাহলে কয়েল যখন লাগাইছি তখন যে জাস্ট একটা তার ভিতরে কি একটা তারটা দুইটা মাপ সেমই দেখাচ্ছে বাট যখন কয়েল নাই দুই পাশে জিআর আমার পরিবর্তন হয়ে গেছে কারণ দুই পাশে পজিটিভ তো সেম না কয়েলটা জাস্ট আমরা ব্রিজ ছিল কয়েলটা কি ছিল ব্রিজ যার মাধ্যমে আমি কারেন্ট তো ভোল্টেজকে বুস্ট করছি ব্যাপারটা বুঝতেছেন এখন যদি আপনি মাইপা দেখতেছেন আসলে তো কথা সত্যি যে এখানে কয়েল ফালাই দিয়েছে স্যার দুইটা জিআর পরিবর্তন হয়ে গেছে তো কয়েলটা এখন আর মনে করেন না আছে কয়েলটা এখনো ধরে না আছে কিন্তু কয়েলটা কি নষ্ট দুটোর পাশে জিআর কি সেম হবে না স্যার তাই তো দেখতেছেন দুই পাশে জিআর সেম না এটা তো বুঝাইলাম প্র্যাকটিক্যালি তুলে দেখালাম দুই পাশে জিআর পরিবর্তন হয়ে যায় তো এখন যদি এই কয়লা দেখেন দুই পাশে জিআর দুই রকম তাহলে ভালো বলবেন না খারাপ বলবেন খারাপ এটার মতো খারাপ হ্যাঁ নাই এবার বুঝছেন কথা এর প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম আসলে কয়েল তুলে দুই পাশে জিআর পরিবর্তন হয় বুঝছেন মনে থাকবে না তাহলে জাস্ট কন্টিনিউটি টেস্টই আপনি কয়েল অলওয়েজ মাপার চেষ্টা করবেন তারপর যদি ডায়ার টেস্টে চান ডায়ার টেস্টে সেম ভ্যালু থাকবে দুই পাশে কন্টিনিউটি টেস্ট আপনি দুই পাশে মাপবেন কি বিট দিবেন আর ডায়ার টেস্টে দুই পাশে জিআর সমান থাকবে কন্টিনিউটি টেস্টে আরেকটা মাপ দেখে নেন যেটা আমি ভুলে গেছিলাম দেখাই দেই কন্টিনিউটি টেস্টে রিভার্স বায়াসে কোনো কয়েলের উপর বিট দেবে না দেখেন ক্যাপাসিটরে কি দিত এক পাশে বিট দিত এক পাশে বিট দিত না তাই না এটা কোন টার্মিনালে বিট দেবে না এই দেখেন আমি রিভার্স বায়াসে আছে দুটোটাই পজিটিভ লাইন দুটোতে পজিটিভ রাইট দুটো পজিটিভ এজন্য বিট দেবে না এই তো বুঝে গেছেন এই যে কোনটা বিট দেয় না
দেখছেন তাহলে এটা কন্টিনিউয়াসলি দুই ভাবে মাপবেন একবার হচ্ছে যে বিপ দেবে আর রিভার্স বাইসে ধরে মাপলে বিপ দেবে না আর ডায়ার টেস্টে মাপলে দুই পাশে জিআর সমান হবে একই মান দেখাবে কিছু মন থাকবে না জি স্যার যদি কোন শর্ট থাকে তখন কি রিভার ব্যাটসে অফকোর্স যদি বোর্ডটা শর্ট থাকে তাহলে ধরেন এই কয়েলটা আপনার শর্ট দেখাইতেছে তাই দুই পাশে বিপ দেয় প্যাঁ প্যাঁ বিপ পারে তাহলে বুঝবেন এই কয়েল অথবা কয়েল রিলেটেড সার্কিটের শর্ট আছে কয়েল তো জন্মগত বাই বডি শর্ট কয়েল কি জন্মই তো শর্ট এটা ভিতরে তার আছে তো কয়েল আর কি শর্ট হবে অ্যাকচুয়ালি কয়েল কখনো শর্ট হয় না সার্কিট করে ব্যাপারটা বুঝছেন জন্মই তো শর্ট হিসাবে ওপেন হয় কয়েল ওপেন হতে পারে শর্ট হবে না এবার বুঝছেন কথা ওপেন হলে জাম্পার মারি দেবে হ্যাঁ তাহলে কতক্ষণ আগে আমি যে শুরু করছিলাম রেডি ছবি তুলে রাখছিলাম নো পোলারিটি কি ছিল বলেন রেজিস্টার কয়েল রেজিস্টর ছিল দেন দুই নম্বর কি ছিল কয়েল ইন্ডাক্টর বলে হ্যাঁ আর এখানে কি ছিল এস পোলার ডায়োড কি ছিল ক্যাপাসিটর ডায়োড ট্রানজিস্টর ট্রানজিস্টর দুটো তিনটেই দিই হ্যাঁ আগে অনেক দিছিলাম আর দুটো দিছিলেন স্যার হ্যাঁ অসিলেটর দিছিল Oscillator দিছিল। আইসি দিছিল এখন আপনারা কম্পোনেন্টটা দেখেন যেহেতু আমি এই কথা দিয়ে শুরু করছিলাম আপনাদের ক্লাস তাহলে এখনো দেখেন রেজিস্টর কয়েল অলওয়েজ হবে কি ওপেন কি হবে ওপেন কারণ তো পোলারিটি নাই তো শর্টের চান্সও নাই এতে কি পোলারিটি আছে তাহলে শর্টের চান্সও নাই তাদের যাদের নেগেটিভ পজিটিভ নাই আবার শর্ট হবে কোথা থেকে এবার বুঝছেন অ্যাকচুয়ালি কয়েল আর রেজিস্টর কখনোই শর্ট হয় না তারা কি হয় ওপেন হয় লাইন ওপেন হয়ে যেতে পারে লাইন কেটে গেছে মাঝখান দিয়ে এবার বুঝছেন আর যেগুলোর অলরেডি আমি ডিক্লেয়ার দিয়ে দিয়েছিলাম কি পোলারিটি আছে তাহলে এগুলো কি হবে বলেন এই তো বুঝা গেছেন আজকে এই তো আজকে বুঝা গেলেন এসে আসলে শর্টই হবে এগুলো কখন ওপেন হয় না কারণ ওদের নেগেটিভ পজিটিভ আছে এজন্য ওরা শর্ট হয় ওপেন হয় না এবার বুঝছেন মাথায় ঢুকছে এবার মাথায় ঢুকছে তাহলে আইসি হলে কি হতে পারে বলেন শর্টই হতে পারে অসিলেটর কি হতে পারে শর্ট হতে পারে এখানে এগুলো পোলারিটি আছে আর যেসব কম্পোনেন্টের পোলারিটি নেই জীবনে শর্ট হবে না কি হবে কিভাবে শর্ট সার্কিট হবে আমাদের কি হবে ওপেন তো এখানে লিখেই না লিখিতে দিছি কোন দুইটা কম্পোনেন্ট ওপেন হয় কি কি শর্ট হয় যদি মাথায় না ঢুকে লিখেই নেন এটা শেষ তাহলে ওপেন হলে আপনি কি করবেন বলেন রাইট Jumper. কম্পোনেন্ট লাগানো হলে জাম্পার মারেন কে বলছেন জাম্পারের কথা Jumper, sir. যাই যে জাম্পার জাম্পারে মারবেন শর্ট হলে কি করবেন শর্ট হলে শর্ট হলে জাম্পার মারবেন না না স্যার শর্ট মানে তো তার নেগেটিভ পজিটিভ প্যাক করে দিচ্ছে আপনি জি স্যার। সেটা কি আবার জাম্পার মেরে এক করবেন না স্যার। সেটা কি করবেন ফেলা দিতে ফালাই দাও নাহলে পরিবর্তন করো পরবর্তী এবার বুঝছেন মাথা ঢুকছে কথাগুলো এটা নোট করেন শিওর করেন এই কথা মানে বুঝছে কিনা সবাই জি স্যার। 6% এখানে বুঝছে কিনা না আমি তো বলছি ওই যে লেখাই আছে তো। করেন বা জাম্পার করেন এখন কোন মান জাম্পার করতে পারেন বলে দেই রেজিস্টর যদি 300 ওহমের নিচে থাকে আপনি জাম্পার মারতে পারবেন সবাইকে বলে দিলাম কোন রেজিস্টর 300 ওহমের নিচে থাকে আপনি জাম্পার মারতে পারবেন 300 ওহমের নিচে যে রেজিস্টর হয় বা 300 ওহম জাম্পার মারতে পারবেন তার মানে হাফ ও মানে 500 ওহম অথবা হাফ কিলো ওহম আপনি কোনো জাম্পার মারতে পারবেন না 1 কিলো ওহম জাম্পার মারতে পারবেন না ওগুলো পুল ব্যাগের জন্য দেওয়া হয় এটা আপনি জাম্পার মারতে পারবেন না মনে থাকবে না 300 ওহমের নিচে থাকলে জাম্পার মারতে পারবেন ঠিক আছে কয়েলগুলোরও নিয়ম আছে কয়েল তো আমাদের হার্জের হিসাব না কয়েল যদি আপনি 100 হার্জের বেশি আপনি জাম্পার মারতে পারবেন না এখন কয়েল হার্জ কেমনে মাপবেন অসিলোস্কোপ ছাড়া জি স্যার আপনি জাম্পার মেরে দেখতে পারেন না হলে লাগা নিতে হবে তাহলে তো বিপিএস কয়েল অলরেডি সবাই জাম্পার মেরে দিচ্ছেন মারেন বিপিএস কয়েল জাম্পার মারেন না, স্যার। কারেন্ট হাই করার জন্য কয়েল দেওয়া হয় কি কিসের জন্য হাই করার জন্য কারেন্ট হাই করার জন্য মানে অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য কয়েলটা দেওয়া হয় ওটা তো অ্যাকচুয়ালি বাক কয়েল কি কয়েল বাক কয়েল। বাক কয়েল কারণ বুস্ট কয়েল অলরেডি তো জানছেন যে গ্রাফিক্সে আর ইসে আছে লাইট সেকশনে আর বাকি সবই বাক কয়েল বুস্ট কয়েল ভোল্টেজ বিপিএসটাও আপনার বাক কয়েল বুঝতেছেন ওটা এম্পিয়ার বাড়ায়
কয়েল যে মোডে মাপেন ইন্ডাক্টর সেই মোডেই মাপেন। তবে ইন্ডাক্টরের নিয়ম আছে, ইন্ডাক্টর এসি ভোল্টেজকে ব্লক করে আর ডিসি কে সামনে দেয়। ব্যাপারটা বুঝছেন? আমি তো জানি স্যার ইন্ডাক্টর হলো কি স্যার পোলারিটি চেঞ্জ করে যখন ইন্ডাক্টর আপনি কয়েল দিতে পার ডিসি তে যাই, এসি তো যাবেই না ইন্ডাক্টর দিয়ে, ইন্ডাক্টর এসি যাবেই না, আপনি ডিসি ভোল্টেজ পাস করে ইন্ডাক্টরে, এসি ব্লক করে। ঠিক আছে? এখন যেহেতু আমাদের ইন্ডাক্টর ক্লাস ছিল না, আমরা কয়েল ইন্ডাক্টর হিসাবে আপনাদের চালাই দিছি, ওই ইন্ডাক্টর নিয়ে আমরা কথাও বলি না। বুঝেন নাই? ইন্ডাক্টরই তো স্যার কয় এই তো ইন্ডাক্টর কয়েল তো আপনি এক ভাবতেছেন, আসলে দুটো তো এক জিনিস না। কতবার বলবো, যদিও মেকিং হিসাবে দুটো আপনার কাছে এক, আসলে তো এক না। আমি তো তাই বলতেছি, চ্যাটজিপিটিতে ভালো করে সার্চ দেন কয়েল এন্ড ইন্ডাক্টর আর দ্য কয়েল এন্ড ইন্ডাক্টর সেম, উত্তর দিবে নো। ইন্ডাকটেন্স, ইন্ডাক্টর, কয়েল এক জিনিস না। ঠিক আছে? কন্ডেন্সার, মাইক্রোফোন ইম্পিডেন্স যত পরিমাণ বেশি হবে তার শব্দ তত পরিমাণ বেশি যাবে। তখন আপনাদের কি বেসিক এগুলো বলছে, আপনার খালি বলছে কথা হ্যাঁ হ্যাঁ যায় ভালো, হ্যাঁ না গেলে মাইক্রোফোনটা খারাপ বলা হচ্ছে। বাট আপনাকে কন্ডেন্সার ইম্পিডেন্স কি বোঝানো হয়েছে? একটা মাইক্রোফোন তো কন্ডেন্সার। ঠিক আছে? ইলেকট্রনিক্স ল্যাঙ্গুয়েজ, এই যে ইন্ডাকটেন্স ইলেকট্রনিক্স ল্যাঙ্গুয়েজ, কন্ডেন্সার কন্ডেন্স এগুলো ইলেকট্রনিক্স ল্যাঙ্গুয়েজ, এগুলো শেখানো হয় না আপনাকে, বেসিক ভাবে বলা হয়েছে মাইক্রোফোনের উপর। যাই হোক, এই কথাগুলো ক্লিয়ার সবাই তো রাস্তা থেকে আমরা কয়েলটা কোনটা জাম্পার করা যাবে এটা অরণ্য বলে 100 হার্টজের নিচে হলে 100 হার্টজের নিচে কয়েল আপনি জাম্পার করতে পারবেন। স্যার এটা মাপ করতে মাপেন কি দিয়ে হার্ট দা হার্ট কই আপনি আবার মিটারের হার্ট এটা এসি হার্ট, কয়েলটা জাম্পার এসি আর মাপতে পারবেন, কয়েলে এই কয়েলে হার্ট আপনি করতে মাপতে পারবেন। এটা অসিলোস্কোপ লাগে। কয়েল সচরাচর আপনি জাম্পার দিয়ে যাবেন না, কয়েল একটা নতুন পরিবর্তন হয়ে যাবে না, কয়েল জাম্পার দিয়ে যাবে, জাম্পার দিয়ে গেলে কয়েল ওরে জাম্পার দিয়ে যাবে। জাম্পার দিলে তো এই যে কাজের কাপড় ঠিক করে ইন্টেরিয়র তৈরি হয়ে যাবে। এটা তো বুঝছেন, না দিতে বললে কয়েল লাগাই দিবেন, আর যে জাম্পার দিয়ে বাঁচিয়ে যেতে পারেন জাম্পার দিবেন, এটা কি কথা? বইলা দিতে তারপর আপনি নেটওয়ার্কের বিট কয়েল গুলো জাম্পার দিতে পারবেন, সরি কি তো ডট কয়েল গুলো, ডট কয়েল নেটওয়ার্কের সব ডট কয়েল জাম্পার হয়, প্রবলেম নেই। স্যার ছোট সাধারণত সাইজ ছোট আর বড় দিয়ে মনে রাখবেন। এই যে বড় 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 জিনিসগুলো সহজে ফালাবেন না। শর্ট, ফুল শর্ট ক্লাস আপনাদের আমি বুঝিয়ে দেবো। অনেকে ভাবে যে শর্ট ক্যাপাসিটর, যেমন এখানে স্যার এটা শর্ট ফুল শর্ট হইতে পারে, এটা ফুল শর্ট হইতে পারে না। ফুল শর্ট অলওয়েজ বড় ক্যাপাসিটর হবে, যেগুলো সাইজ দেখতেছে মোটা মোটা বড় বড়, এগুলো ফুল শর্ট হবে, ছোটগুলো জীবনে হবে না। এক লাইনে আছে, আপনি বলেন স্যার এগুলো তো এক লাইনে, এটাও তো একসাথে যুক্ত, এটা হইতে পারে না ফুল শর্ট, জীবনেও না। তার মানে ফুল শর্ট বড় ক্যাপাসিটর থেকে, ছোট ফুল শর্ট ক্যাপাসিটর থেকে হয় না, ছোট ক্যাপাসিটর থেকে হাফ শর্ট। এবার বুঝছেন? জি স্যার। এরা তো শর্টের ক্লাস আপনাদের এটা আমি নেব, একদম ক্লিয়ারলি বোর্ড দিয়ে বোঝাবো, মানে রানিং বোর্ড দিয়ে, প্রয়োজনে শর্ট বোর্ড দিয়ে বোঝাবো, তখন এই কথাটা বলে দেবো আপনাদের। এই কথা ক্লাসকে শেষ করেন, জি স্যার। যে সবাই হ্যাঁ বুঝছি, জি স্যার। বুঝছেন? জি স্যার। তাহলে আজকে থেকে যার জন্ম শর্ট হয়ে গেছে তাকে আর শর্ট কি করবে? কয়লার রেজিস্টার বাই বন্ড তারা হচ্ছে জন্ম হয়েছে তাদের শর্ট হিসাবে, কারণ তাদের পোলারিটি নাই, নেগেটিভ পজিটিভ নাই, তারা একখানে থেকে একখানে শুধু ইলেকট্রিসিটি পাস করে, হোক নেগেটিভ হোক পজিটিভ। ঠিক আছে, বুঝতেছেন? সে নেগেটিভও পাস করতে পারে, পজিটিভও পাস করতে পারে। তার কাজ একটু এক জায়গায় মিডিয়াম ব্রিজ, ইটস এ ব্রিজ, এক জায়গায় ইলেকট্রিসিটি পাস করতেছে। ব্রিজ ভাঙা হইতে পারে, ব্রিজ কি হইতে পারে? ভাঙা যাইতে পারে। তো ভাঙে গেলে আপনি কি করবেন? জাম্পার, তাহলে কম্পোনেন্ট চেঞ্জ। ব্যাপারটা বুঝতেছেন? আর ক্যাপাসিটর ওইখানে ডায়োড যাই বলা হইতাছে, এগুলা কি পোলারিটি নেগেটিভ পজিটিভ পাস। তার মানে তারা যদি নষ্ট হয়ে যায় তাহলে নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে যায়। কি হয়ে যায়? নেগেটিভ পজিটিভ ব্যাক হয়ে যায়। এটা তো আপনি দেখেন ক্যাপাসিটর শর্ট হয়, কারণ তারা অ্যাকচুয়ালি কি করে? নেগেটিভ পজিটিভ কে এক করে ফেলায়। মানে যদি একটা ক্যাপাসিটর নষ্ট হয় তাহলে তার সেকেন্ড জন্ম কি বলেন? জাম্পার। ক্যাপাসিটর একটা জাম্পার। ক্যাপাসিটরের শুরু জন্ম তো ক্যাপাসিটর, বাট যখন সে শর্টেড হচ্ছে তখন তার সেকেন্ড জন্ম কি? তখন তার সেকেন্ড জন্ম কয়েল বা রেজিস্টর। কয়েল বা রেজিস্টর। এবার বুঝছেন? মানে সে নেগেটিভ পজিটিভ ব্যাক করে দিচ্ছে। আর থার্ড জন্ম কি তার? যখন তাকে আপনি শর্টটাকে উড়ায় ফেলান, শর্টটাকে ছেড়ে ফেলছেন, ওপেন সার্কিট। থার্ড জন্ম কি? ওপেন এবং নাথিং। থার্ড জন্ম ওপেন এবং নাথিং। মানে যখন আপনি শর্ট ছাড়া দিচ্ছেন ক্যাপাসিটর থেকে, তাহলে তার নেগেটিভ পজিটিভ ছুটে যাচ্ছে। প্রথম তো সে ছিল ক্যাপাসিটর, দ্বিতীয় জন্ম তার কয়েল, থার্ড জন্ম কি? কিছুই না। তার মানে ওই ক্যাপাসিটর বোর্ডে থাকা আর না থাকে একই কথা, সে হচ্ছে প্লাস্টিক। তখন সে কি? প্লাস্টিক। অ্যাকচুয়ালি এটা ট্রু, দিস ইজ ট্রু। মানে তার কোনো মানই থাকে না। তার জন্ম ছিল ক্যাপাসিটর, সেকেন্ড জন্ম কয়েল, থার্ড জন্ম নাথিং। মানে সে কিছুই না, সে হুদাই বোর্ডের মধ্যে পড়ে আছে।
তাকে রাখেন আর না রাখেন একই কথা। একই কথা। বুঝছেন? জি স্যার। এক কথা বলতে পারেন ক্যাপাসিটর জন্ম তো ভালো, যখন সে শর্ট হয় তখন সে প্যারালাইজ, আর যখন তাকে আপনি শর্টটা ছেড়ে দিচ্ছেন তখন সে তখন তো কমেন্ট করে দিয়ে দিচ্ছেন কবরে, সে কিছুই না তখন, এবং এটাই সত্যি। বুঝছেন? এটাই বাস্তব। স্যার তাহলে কয়েল মাপছেন? জি স্যার। পারবেন না সবাই মাপতে? জি স্যার পারবো। এখন ডায়োডের ভোল্টেজ ড্রপ আমি কি দিয়ে দেখাবো বলেন? এটা ঠিক বেস ডায়োড আমি কেমনে মাপবো? এটাতে সিআর মিটার লাগবে। সেট করব। আর ওই যে কয়েকগুলো যেগুলো এটা এটাই কাজের ওদের জন্য। রেজিস্টার কোন মোডে পরিমাপ করতে হয়? হাই ওহম মোডে সবসময় পরিমাপ করতে হবে, হ্যাঁ? জি স্যার। রেজিস্টার আবার লো ওহম মোডে পরিমাপ করতে হবে। আপনারা সবাই এই রিয়েল মিটার কি লেখা থাকে মিটারে? এই যে মেগা ওহম মোড লেখা থাকে, এম লেখা থাকে আর কে আসে, যে কোনো একটা কিছু আসে, মেগা এমই থাকে। মেগা ওহম মোড এটাকে, হাই ওহম মোড এটাকে বলতেছি এর জন্য। জি স্যার। তাই 1000 ওহমে 1 কিলো ওহম, 1000 কিলো ওহমে 1 মেগা ওহম, মানে আমাদের এটার ক্যাপাসিটি কত? 60 মেগা ওহম পর্যন্ত আমাদের এটা, কিন্তু আমাদের 2 মেগা ওহমের উপরে কোনো রেজিস্টর আমাদের এই সার্কিট বোর্ডেই থাকে না। কথা বুঝতে পারছেন? ক্যাপাসিটিটা আছে কত? 60 মেগা ওহমের, কিন্তু আমাদের 2 মেগা ওহমের উপরে কোনো রেজিস্টরই থাকে না। এখন আমরা তো একটা এই যে রেজিস্টর আছে এখানে, দেখছেন রেজিস্টর দেখা যাচ্ছে? আর রেজিস্টর এই যে রেজিস্টর, এই যে রেজিস্টর, এই যে রেজিস্টর, রেজিস্টর, এই যে রেজিস্টর, এই রেজিস্টরের চেহারা দেখে কি আমরা বলতে পারবো এটা কিলো ওহম না ওহম না কি? এর জন্য আমরা কমন একটা টেস্ট নিব, সেটা হলো মেগা ওহম মোডে, হ্যাঁ? রেজিস্টরের সার যেমন লেখছিল যে দুইটাতে পোলারিটি নাই, কিসে কিসে নাই? রেজিস্টর আর কয়েলে। সো রেজিস্টর আর কয়েল যে কোনো ভাবে আমি ধরি প্রোব, আমার সমস্যা নাই, যেহেতু পোলারিটি নাই সেহেতু আমার পজিটিভের ব্যাপার নাই, নেগেটিভের ব্যাপার নাই, যে কোনো ভাবে আমি যদি রেজিস্টর দুই মাথা ধরি তাহলে আমি রেজিস্টর পরিবর্তন করতে পারবো। জি স্যার। এখন দেখি এই যে এটা ছোট একটা দেখি মাপি, হ্যাঁ ছোটটাই দেখা যায়? হ্যাঁ দেখা যায়। কি আছে? 2 ওহম। এখন 1 ওহম না, এটা 1 ওহম হচ্ছে 1 ওহম হলে তো ওই পাশে থাকতো 1.1 থাকতো, মানে এটা 1 ওহম না, এটা যদি ফেলায় দেই এই জায়গায় জাম্পার দিলে আমার হয়ে যাবে। কিন্তু রেজিস্টর সবসময় কিসে থাকে মনে রাখতে হবে? 99% কিছু কিছু রেজিস্টর গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে ভোল্টেজ কে ডিভাইড করার জন্য। বেশিরভাগই সব থাকবে সিরিজে, 99% থাকবে সিরিজে। কথা মনে থাকবে? সেহেতু যদি রেজিস্টার উঠে যায়, সাতটা লিখে দিছিল কি হয়ে যাবে? ওটা ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের যে এটা পরিমাপ করছি এখানে আমরা দেখলাম কি 1 ওহম না 0.2 ওহম, তার মানে এটা আমরা জাম্পার করে দেব। আরেকটা পরিমাপ করি, এই যে এইটা 9 কি আছে? ওটা কিলো কে ওহম আছে, মানে 1.1110 ওহম। কত ওহম হইতেছে? 1110 ওহম হইতেছে, ঠিক আছে? ধরি এটা 1000 মানে 1 কিলো ওহমের, 1 কিলো। এক কিলো ওই যে আইসে এখন 1 কিলো পুরো 1 কিলো। 1 কিলো পুরো 1 কিলো ওহমের। জি স্যার। পুরো 1 কিলো। না শুনেন 300 নিচে বলছে না, সেফ হলো কি 100 ওহমসের মধ্যে হইলে আমরা জাম্পার করব। তাছাড়া আপনার যে সার্কিট বোর্ডটা আছে এ একটা নির্দিষ্ট বাধা দিতেছে প্রোটেকশনের জন্য। আমরা ওই 100 বেশি হয়েছে মানে কি তার বাধার পরিমাণটা একটু বেশি, আমরা রেজিস্টার তো পরিমাপ করতে পারবো। তা পরিমাপ করে অজস্র রেজিস্টার, আপনাদের স্ক্র্যাপ বোর্ড থাকবে, অনেক নষ্ট বোর্ড থাকবে, সেখান থেকে একটা রেজিস্টার খুলে লাগাই দেবেন। রেজিস্টার যদি ওপেন হয়ে যায় তার কারণে ফোন ডেড হয়ে যাবে। এমন অনেক রেজিস্টার আছে যেগুলো ওপেন হয়ে গেলে ফোন ডেড হয়ে যাবে। একটা ডেড ফোন আপনি বিল করতেছেন কত? যদি মোটামুটি রেঞ্জের হয় 2000 2500 টাকা 3000 টাকা বিল করতেছেন, একটা রেজিস্টার খুলে রেজিস্টার লাগাই দেওয়াটাই বেস্ট হবে। জাম্পার কখনো ভালো
সলিউশন না। জি স্যার। আমরা একটা কাজ করব টেকনিশিয়ান হিসেবে, আমরা তো কাজ শিখে নিতেছি, আমরা জানি যে আমরা কোনটার কারণে কি হইতেছে, সেটা তো আমরা একটা ভালো সার্ভিস দিব যাতে আমার কাস্টমার এই যে আজকে আপনি একটু কষ্ট করে দিবেন, আপনি 6 মাস পরে এটা রেজাল্ট পাবেন। যখন একটা মানুষ একটা কাজ করে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, আয়োজনের কাছে ওই যে গেছিলাম ওই দোকানে জীবনও যাইছ না, টাকাটাই রেখে দিছি। আর যখন কইরা দিবেন 6 মাস ব্যবহার, 1 বছর ব্যবহার করবেন, হ্যালো কথা কিসের তার টাকা মাইতাছে 600-700 হলে কাজ চলবে, কাজ যে বন্ধ হয়ে যাবে তা না। আপনি জাম্পার করলে যেহেতু অনেক কাজ চলে যায়, এটা তো চলবে। এটা কি হবে, আপনি প্রেসার পড়বে, যেই আইসিটা থেকে এটা কানেকশনটা আসছে তার উপরে প্রতিনিয়ত প্রেসার পড়তে থাকবে। প্রেসার পড়লে কি হবে, একসময় ওই আইসিটা ড্যামেজ হয়ে যাবে। এজন্য এতক্ষণ গেছিল কার উপরে দিয়া, রেজিস্ট্রারের উপরে দিয়া, কতদিন পরে সেটা যাবে আইসির উপরে দিয়া। কথা বুঝতে পারছেন প্রভাব কিভাবে পড়বে? 1 কিলো ওম 900 ওম থাকলে ঠিক আছে। রেজিস্টার তো স্যার ওপেন হয়ে গেল, তাহলে আর ওইটা মাপ করে এটা কত কিলো রেজিস্টার ছিল কিংবা কত ওহমসের রেজিস্টার ছিল। ডায়াগ্রাম বর্ণীয় সার্কিট বোর্ডের কাজ করলে আপনাদের কি লাগবে, বর্ণীয় লাগবে। মানে বর্ণটা চেক করতে এখানে কত হ্যাঁ কত কিলো ওহমের রেজিস্টার না, নষ্ট তো মানি আছে। হ্যাঁ সেম বোর্ড যদি থাকে তাহলে আপনি বর্ণীয় লাগবে না। দেখেন ওইটা ছিল 1 কিলো ওহম বড়, কিন্তু এটা চেয়ে বড় ছিল মনে হয়। এই যে এটা দেখেন কত ছোট, আর এটা বড় না ওইটা চেয়ে। জি স্যার হালকা এটা 1 কিলো আর ওটা হলো 19 কিলো। তার মানে কি সাইজ থেকে আমরা আইডিয়া করতে পারবো না যে এটা কি ছোট মানে না বড় মানে। হ্যাঁ আমি মনে করছিলাম এটা ছোট হবে, মাইকটা দেখি যে না না এটাই কামের। দেখেন এটা হলো 1 ওহমের না, 0.003 এই একই সাইজ, এটাও এটা একই সাইজ, কিন্তু এটা হলো কি 19 কিলো ওহম আর এটা হলো 1 ওহম না। রেজিস্টার পরিমাপ করে একটাই পদ্ধতি, সেটা কোন মোড, হাই ওহম মোড। ঠিক আছে 19টা পার্সেন্ট কার পাশে ছিল স্যার? হ্যাঁ 19টা এত মানটা পাইলে ওটা কার পাশে ছিল? এই যে দেখান কি এটা না, হ্যাঁ নেটওয়ার্ক সেকশনে, নেটওয়ার্ক সেকশন। এই যে নেটওয়ার্ক সেকশনে, এই যে আরএফআইসি পাশে, আর বেশি দেই তো স্যার এই যে আরএফআইসি, এই যে আরএফআইসির পাশে এই যে রেজিস্টারটা, এই যে লাইনটা দেখি কোথা থেকে আছে, এই যে আরএফআইসি তে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ গেছে। এখন এটা যদি উঠে ফেলি তাহলে ওপেন হয়ে যাবে, তাহলে আমার পুরো নেটওয়ার্কটাই কাজ করবে না, জি স্যার ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে যাবে। দেখেন না ডাইরেক্ট দুই পাশে ধরছি, তারপর মান পাবো, এই যে মান পাবো। জি স্যার। এই যে উঠাইলে পাবো না না ওয়েল দেখাবো এক পাশে তো ওয়েল দেখাবো। এটা হলো কিসে ধরছি আমার দেখেন, এখানে ডট দেখা যাচ্ছে। জি স্যার। ডট মানে এই সাইডটা কি, নেগেটিভ নেগেটিভ। এখন নেগেটিভে আমি ধরছি হলো পজিটিভ, পজিটিভ আর পজিটিভে ধরছি কি নেগেটিভ। মান আসছে কত, 2550 2550। জি স্যার। আর এখন আমি রিভার্সে ধরছি বিবাসে ধরুন 432। 532 রিভার্স ধর্ম থেকে বেরিয়ে রিভার্সে আমার কম আসতেছে, না রিভার্সে না ফরওয়ার্ডে কম আসছে, ফরওয়ার্ডে কম আসছে। এই যে না ঠিক আছে, কত বড় হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ডে ওয়েল দেখাবো, ফরওয়ার্ডে তো ওয়েল দেখাবো। হ্যাঁ ঠিক আছে, এটা হলো রিভার্সে ধরছি, রিভার্সে আমার বেশি আসছে আর ফরওয়ার্ডে কম আসছে, মানে আমাদের অরিজিনাল মানটা আমি পাইতেছি ফরওয়ার্ডে। কথা বুঝতে পারছেন? ডাইরেক্টের মান আমরা সবসময় ফরওয়ার্ডে পাবো, অরিজিনাল ভ্যালুটা।
এগুলির টার্মিনালও ধ্বংস হয়ে গেছে, কোথা খাইতে গেছে। ট্রানজিস্টর বেস কালেক্টর তারপরে সে আছে স্যার। আমরা কয় ধরনের ট্রানজিস্টর করছি? পিএনপি, এনপিএন, মানে পজিটিভ নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তার মানে যে কোনো দুইটা টার্মিনাল আমার পজিটিভ হবে অথবা দুইটা টার্মিনাল আমার নেগেটিভ হবে। আমাদের যে তিনটা যদি পিএনপি হয় তাহলে আমার দুইটা যদি পজিটিভ থাকে যে কোনো কমন একটা নেগেটিভে আমার নেগেটিভটা আগে ধরতে হবে, খুঁজে বাই করতে হবে আমার নেগেটিভ টার্মিনাল কোনটা। বুঝা এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, ঠিক আছে, মাপতে দেয় না স্যার। ট্রানজিস্টরের সঠিক মানটা বাই করা। স্যার এনপিএনএস আর গেট যেটা ওটা হলো পজিটিভ, আর পিএনপি তে হলো গিয়া স্যার গেট নেগেটিভ। আর গেটটা তো আপনি বুঝতে হবে যে কোনটা গেট। জি স্যার, গেটটা দেয় দেন তো। আপনি তো মুখস্থ বিদ্যায় বলতে পারবেন না যে কোনটা গেট। বাবু এই খেলা এই দেখেন গেট মানে আমি- চাবি। এটাকে কমন ধরলাম, জি স্যার। কমন ধরে আমাদের মানে দুইটা টার্মিনালের মধ্যে একটা তো কমন ধরবো আর বাকি দুইটা টার্মিনালের মধ্যে ডিফারেন্স কত হবে মানে মনে আছে? স্যার এটা তো দুইটা ডায়োডের সম্বন্ধে 5 থেকে 10 দুইটা মানের মধ্যে পার্থক্য থাকবে 5 থেকে 10 আমরা মান পাবো দুইটা বা সমান হইতে পারে, সমান মান হইতে পারে অথবা ডিফারেন্স থাকবে 5 থেকে 10। তাইলে আমার ওই ট্রানজিস্টরটা ভালো। যদি মান এর চেয়ে বেশি হয় ডিফারেন্স হয় তাহলে খারাপ, বা যদি এমন সমান না পাই দুইটা তাহলে খারাপ। আমি ব্ল্যাকটা দিয়ে আমি এটা কমন ধরছি, জি স্যার। আজকে আসে না আইছে 405 703। যাই হোক 703 যাই হোক এটার কমন ধরছি না, এটা ধরে এটা তো আমার দুইটা তো হইলো না, তাহলে আমি এটার কমন ধরি, এটা হইলো বেশি হইলে গেল। না বেশি কম বেশি হইতেছে না। স্যার ঝামেলা হবে, ঝামেলা। স্যার এইভাবে দুইটা মাপেন বের হয়ে গেছে। এই যে যেভাবে ধরছেন, হ্যাঁ এইভাবে ধরে মাপেন। হ্যালো ওইটা মাপেন, 694 হ্যালো ওইটা মাপেন। হ্যাঁ 694 701 আর 702 এক, তার মানে 10 এর মধ্যে আছে। 10 মধ্যে আছে। হ্যাঁ এই যে এটাই লোকে গেট। এটা হলো পি, এটা হলো পি হ্যাঁ, লালটা বি। এম পি না এম এম পি এম কমন আমার পজিটিভ একটা ধরে আমি নেগেটিভ দুইটাতে মান পাইছি, তার মানে আমার দুইটা নেগেটিভ লাইন আছে। কথা বুঝতে পারছেন? কমন যেটা আছে সেটা হলো মাঝে থাকবে, মানে আমার বাকি দুইটা লাইন হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। স্যার যেটা যদি এনপিএন হয় স্যার তাহলে আপনি তাহলে আমার এটা কমন হইতো আর এই দুইটাতে আমি মান পেতাম। দেখি তো এই দুইটাতে মান পাই কিনা। 1520 কিন্তু এখানে তো মান পাই না, না স্যার। আমার দুইটার মধ্যে ডিফারেন্স দিতে হবে কত? 10 10। তার মানে আমি এইটাতে ঠিক আছে। হুম। স্যার এখন যে মাপটা দেন স্যার এটা রিভার্স। রিভার্স এখন যেটা এখন রিভার্স না, এটা হলো ফরওয়ার্ডে পরিমাপ করতেছে, মানে আমি পজিটিভটা পজিটিভই ধরছি, নেগেটিভে নেগেটিভ ধরছি। হুম। কথা বুঝতে পারছেন? মানে এটা আপনারা আপনি যতটুকু ভোল্টেজ দিবেন হুবহু ভোল্টেজ অপোজিটে পাবেন না। এই 188 মাইনাস হবে, মাইনাস হবে। ওটা শেষ করে দিই। বুঝছেন? এবং এটাও বুঝতেছি এই ডায়োডের এই টার্মিনালটা মাইনাস, যেখানে আমি ধরছি এটা কি মাইনাস, আর লালটা যেখানে ধরছি এটা টার্মিনালটা Positive, প্লাস। positive. কারণ ডায়োড আপনার একমুখী, মানে ফরওয়ার্ড বায়াসেই এটা পাওয়ার দেখাবে, রিভার্স বায়াসে দেখাবে না। ওয়েল দেখা রিভার্স বায়াসে কি দেখাবে? Oil. Oil বা নাথিং। বুঝতেছেন? জি স্যার। এতে বোঝা যায় ডায়োড হচ্ছে ওয়ান সাইড, মানে ফরওয়ার্ড বায়াসে বা প্লাসে মাইনাসে ইলেকট্রিসিটি পাস হয়, উল্টা পাস হয় না, যেটা থিওরিটিক্যাল আপনাদের বারবার আমি বলছিলাম। ঠিক আছে? বুঝেন নাই? বুঝেন আমার কথা? কে জানি বুঝে নাই, আগ করে রয়েছে। পয়সা আয়না করে নিব, ঠিক হয়ে যাবো। তাই না নিচে সাইড? উপরে সাইড। ওকে, তাহলে আপনারা এখন ভালো করে দেখেন।
ওকে, তারা ভালো করে দেখেন, উপরে সাইডে তো আসলে মাইনাস হয়, যে সাইডে এরকম দাগ কাটা থাকে দেখছেন, জি স্যার। দাগ কাটা একটাও হইতে পারে, এতগুলো হইতে পারে। ওই জায়গাটা আমাদের কি নেগেটিভ, অপোজিটটা কি প্লাস। এবার বুঝছেন? জি স্যার। এখন আমি এখানে বিদ্যুৎ যখন প্রবেশ করব, আমি এই টার্মিনালে যদি পজিটিভ চার্জ, ধরেন এটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা হচ্ছে পজিটিভ, এই পাশটা নেগেটিভ, কত ভোল্ট? ধরেন 3 ভোল্ট। জি স্যার। তো আমি যদি এই পাশ দিয়ে পজিটিভ দিই, এই পাশ দিয়ে নেগেটিভ দেই, এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, ইলেকট্রিসিটি পাস হবে না, ইলেকট্রিসিটি পাস হবে না। কারণ এখানে পাস দিয়েছেন আপনি কি মাইনাস কানেক্ট করছেন, তাহলে কেমনে পাস হবে? উল্টা পাস হয় না। ব্যাপারটা বুঝছেন? এখানে মিটারে আমি তাই দেখতেছিলাম, মিটারে যখন আমি উল্টা ধরি কোনো কিছু দেখায় না, কারণ ইলেকট্রিসিটি পাস হয় না, তো দেখাবে কেন? বুঝছেন? বাট আপনি যদি এটা এইভাবে না ধরে, এখন এভাবে ধরেন যে আমি উপরের সাইডটাই ব্যাটারি নেগেটিভ দিয়েছি, নিচের সাইডটা পজিটিভ, এখন কি পাস হবে? হবে, স্যার, হবে। পাস হবে, কারণ আপনার প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ধরলে পাস হবে। এটাই আপনি দেখেন ভোল্টেজ ড্রপ ভ্যালু 188 মিলিভোল্ট ড্রপ হচ্ছে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা বুঝছেন? জি স্যার। এখন যদি আমি বলি যে আপনার একটা বিদ্যুতের এখান দিয়ে পজিটিভ চার্জ প্রবেশ করে, যাবে? যাবে না। আর যদি আমি বলি যে আপনি নেগেটিভ চার্জে প্রবেশ করেন, তাহলে যাবে? যাবে। যাবে, তো আমি মানলাম, কিন্তু অপোজিটে কি পাবেন? স্যার ড্রপ পাবো স্যার। ড্রপ মানে যতটুকু মানের মান থাকবে এটা অতটুকু ড্রপ বুঝছি, করে বাট দিবে। পোলারিটি কি হবে? কি হবে? ঠান্ডা। আপনি মাইনাস চার্জ গুলো অপোজিট থেকে মাইনাস মাইনাসই পাবো। বুঝতেছেন? আপনি মাইনাস চার্জ গুলো অপোজিট থেকে ডাইরেক্ট মাইনাসে বের হবে। আবার যদি আপনি উল্টা ঢুকান, যে আমি এখানে প্লাস চার্জ ঢুকাইছি, ব্যাটারি প্লাস চার্জ দিছি, অপোজিটে কি পাবেন? প্লাসই পাবেন। এবার বুঝছেন? কারণ ডাইরেক্ট উল্টা চার্জ নেয় না, তো আপনি নেগেটিভ দিলে নিবে না, পজিটিভ দিলে অপোজিট থেকে কি পাবেন? পজিটিভ পাবেন। এখন যদি আমি বলি যেহেতু পজিটিভ পাইছেন, এই পজিটিভটা আমি ফেরত দিতে চাই, ফেরত হবে না, কারণ কি এই পাঁচটা কি আমার, এই জন্য ফেরত হবে না। এই জন্য ডায়োড বলে একমুখী চার্জ, এক সাইডেই যায় আর সাইড থেকে আসে না, যেটা যায় যায়, ফেরত আসবে না, কারণ অপোজিটের সাথে বাধা পেয়ে যায়। অপোজিটটা তার ভিন্ন ধর্মের, ডায়োড এক ধর্মের চার্জকে প্রবেশ করে, ভিন্ন ধর্মের চার্জকে লাভ করে। এবার বুঝছেন? সবাই বুঝছেন? আমি যদি এখানে নেগেটিভ দিছিলাম না প্রথম, আমি এটাকে কি দিছিলাম? এই পাশ দিয়ে নেগেটিভ দিছিলাম, নেগেটিভ চার্জ দিছি, অপোজিটে কি পাবো? নেগেটিভই পাইতেছেন, বাট এটা কেন ফেরত যাবে না বলেন? অপোজিট টার্মিনালটা কি? এদের এটা প্লাস আর ফেরত যায় না। এবার বুঝছেন? ফিজিক্যালি বুঝলাম আজকে। তারপর আমাদের সার্কিট পরে টিভিএস ডায়োড আছে, গোটা টিমগুলো মাপতে পারবো না, কারণ এলসিআর মিটার লাগবে। টিভিএস ডায়োড আপনার কোনো ভ্যালু দেখাবে না, আপনি মাইপে দেখতে পারেন। স্যার ওপেন দেখাবে স্যার। ওপেন দেখাবে, সবই ওপেন দেখাবে। এখন যাই হোক, ডায়োড আমরা এতটুকু বেসিক বুঝলে আমাদের চলবে। এখন কথা হচ্ছে আপনাদের অনেকে সেকশন আর জানি কম্পোনেন্টই চিনেন না, কম্পোনেন্ট চিনি না। কে কে আছেন এরকম যে আমি বোর্ডের কম্পোনেন্টগুলো এখন চিনি না? কয়টা ক্লাস মিস করছেন? একদম বুকে হাত দেওয়া বলবেন, এলাম অ্যাটেন্ডেন্স খাতা থেকে। ঈদের পর কদিন পর আসছেন? আর ঈদের পারি না কাটতে। আমি লক করে দেই, আপনাদের প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন আমাকে। এই আপনি দেখতে পারেন বোর্ড? আইসি নিচে একটা মাদারবোর্ড, ইন্টিগ্রেটেড সার্কিট নিচে একটা মাদারবোর্ড, মানে একটা আইসি যদি আমি বলি এর মধ্যে কি আছে? ক্যাপাসিটর আছে। কি আছে? ক্যাপাসিটর আছে। কতগুলা? অনেক 10টা দিলাম আমি, 10টা আছে। এর মধ্যে ডায়োড আছে। কি আছে? ডায়োড আছে, এটা দিলাম 20টা। এর মধ্যে ট্রানজিস্টর আছে। ট্রানজিস্টর মানে এরকম এরকম তিনটা টার্মিনাল, ঠিক আছে? এ কয়টা আছে বলেন? এটা মনে করেন কয়েকশো। 1000টা। কতটা? 1000টা। এর মধ্যে কয়েলও আছে। কি আছে? কতটি? মনে করলাম 20টা। এর মধ্যে রেজিস্টারও আছে। কতটি? মনে করলাম 10টা। এতগুলো কম্পোনেন্ট এর ভিতরে আছে। এটাকে আপনি বলতেছেন আইসি। কি বলতেছেন? আইসি। এটা জাস্ট অনুমান বললাম, এর চেয়ে অনেক বেশি আছে। আমি যা কোয়ান্টিটি দিচ্ছি তার চেয়ে অনেক বেশি আছে। মানে এটার মধ্যে ট্রানজিস্টরই আছে কম হইলো 2 লাখ 3 লাখ। এই ট্রানজিস্টরই আছে 2 লাখ 3 লাখ। তারপর আমি দিছি 11। এখন যখন একটা আইসি নষ্ট হইতেছে,
আপনি 1000টা ট্রানজিস্টর কিভাবে মাপবেন? আইসির ভিতরে ঢুকতে পারতেছেন আপনি? তাহলে কেমনে মাপবেন তাকে? এই জন্য আইসি আমরা কি বলি? ভালো না খারাপ বুঝি না। কি বলি?